আসসালামু আলাইকুম সবাইকে। ম্যানেজমেন্ট প্রথম পত্র এমসিকিউ। আজকে এমন একটি ক্লাসের ইতিহাস হতে যাচ্ছি, যেই ক্লাসটি করে আমি নিজেই বিপদে পড়ে যাব। আমি এমন বিপদে পড়ব, আমি লাস্ট ২ বছরের এত চাপে অ্যাকাউন্টিং এর এবং অ্যাডমিশনের আমি ম্যানেজমেন্ট পড়ানো বাদ দিয়েছি ২ বছর লাস্ট। ৮ বছর শিক্ষকতা লাইফে ২ বছর ম্যানেজমেন্ট পড়ানো বাদ দিয়েছি। হঠাৎ করে কেন জানি মনে হইছে ম্যানেজমেন্ট পড়ানো ২৫ ব্যাচকে পড়াবো। কিন্তু আমি এই ক্লাস নিয়ে এমসিকিউ তুমি অ্যাডমিশনের সময় আমারে পাগল করে দিবা যে ভাই আপনার ম্যানেজমেন্ট ক্লাস লাগবে। আমি অহংকার করে বলতেছি না। তুমি আমার এই ক্লাস করার পরে পরীক্ষার হল থেকে বেরোয় যদি তোমার আমার ক্লাস আর প্রশ্ন দিয়ে মিল না থাকে, আমার মুখের কথা ক্লাস মিল না থাকে, তুমি বেরোয় এসে আমারে বইলো। তুমি যত কঠিন প্রশ্ন হোক, তুমি যদি ২৬টা ২৭টা এমসিকিউ না পারো, এই একটা ক্লাস করেই তুমি তারপর আমারে বইলো, আমি জরিমানা দিব ইনশাআল্লাহ। আমি আমার শিক্ষকতার লাইফের সবথেকে বেস্ট একটা ক্লাস নেবো আজকে ইনশাআল্লাহ। কারণ অনেকদিন পরে ধরছি মানে কি ওটাকে একদম ভেঙ্গে চুরে ছাড়বো ইনশাআল্লাহ। তুমি তোমার ফ্রেন্ডদেরকে এতটুকু বলবা, তুই একটা ক্লাস কর, তোর সিকিউ পার্টটা তো দিছি, তুই এই ক্লাসটা কর, এমসিকিউ তুই ২৭-২৮ না পাস, কমনের কথা জাহিদ ভাই কখনো বলে না। জাহিদ ভাই ক্লাস করলে সব এমসিকিউ পারা যায়, তুই তারপরে বকা দিস। এই ম্যানেজমেন্টে এই ক্লাসটা এমন একটা ক্লাস, আমার লাইফের বেস্ট একটা আউটপুট হবে। এবং তুমি যদি এই ক্লাসটা করো, তোমার একটা সিঙ্গেল ওয়ার্ড বাসায় পড়া লাগবে না। আমি যা পড়াই দেবো, যা বলবো এটা শুনবা। তুমি যদি এমসিকিউতে কভার না করতে পারো, আমি দায়ী। এবং আমার যে সিকিউ ক্লাসটা নিছো ওইটাও যদি করবা, দুইটা মিলে প্লাস না পেলে এটা আমি দায়ী সম্পূর্ণ। ভাই, তুমি বুঝতে পারছো কি আউটপুটটা পাচ্ছ? তো ঠান্ডা মাথায় টেবিলে বসে যাও ক্লাসটা করার জন্য। আর একটা কথা বলো, এই ক্লাসে আমাকে সর্বোচ্চ সাপোর্ট করবে। আমরা যে স্লাইডগুলো দেখবো এই বই থেকে নেওয়া। ম্যানেজমেন্ট ২৫-২৬ এডিশনটা আমাদের অলরেডি আসতেছে, চলে আসছে প্রায়। ওটা হচ্ছে এই বই থেকে, যে স্লাইডগুলো দেখবা এই বই থেকে নেওয়া, ঠিক আছে? আগের থেকে বলে দিলাম, এটা অ্যাডমিশনের সময় পাবা। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা দেখি কোন পর্যন্ত নেয়। আমি আবারও বলছি, একটা সিঙ্গেল ওয়ার্ড স্কিপ করা যাবে না। ম্যানেজমেন্টে প্রথম পত্রে এই জায়গায় আমরা টোটালি দেখবো এমসিকিউতে কিভাবে ভালো করা যায়। প্রথম অধ্যায় থেকে কি কি এমসিকিউ আমরা কভার করব। প্রথম একটা এমসিকিউ চলে আসে, উৎপাদিত উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানোর কাজ। উৎপাদিত পণ্য কি? একটা পণ্য উৎপাদন করা হয়েছে, কার নিকট? ভোক্তার নিকট। তাহলে পণ্য উৎপাদনের কাজকে করে শিল্প। তাহলে শিল্প করে কি? প্রথম প্রকার আসতে পারে যে শিল্প করা হচ্ছে উৎপাদনের কাজ। তাহলে উৎপাদনের কাজ, উৎপাদনের বাহন কাকে বলে? শিল্পকে। তাহলে শিল্পকে উৎপাদনের বাহন বলে। শিল্প কি কার? উৎপাদনের কাজ করে। তাহলে পণ্য উৎপাদন করলে কি চেঞ্জ হয়? পণ্যের কাঠামো চেঞ্জ হয়, রূপ চেঞ্জ হয়। সুতারে চেঞ্জ করে আমরা কাপড় বানাই। তাই শিল্প কি করে? রূপগত বোধক সৃষ্টি করে। তাহলে আমার দুইটা এমসিকিউ ডান। ভোক্তার নিকট পৌঁছানো, তাহলে পৌঁছাতে গেলে কি লাগে? এই হচ্ছে কি ইন্ডাস্ট্রি, মানে শিল্প। ভোক্তার নিকট, ভোক্তা হচ্ছে এই যে মাঝখানে যে গ্যাপ, এটা পূরণ করে বাণিজ্য। ওকে ফাইন। তাহলে বাণিজ্য কি করে? শিল্প মানে উৎপাদন আর ভোক্তা দুজনের মধ্যে কাজ করে। তাহলে বাণিজ্যকে কি বলা যায়? এটা হচ্ছে বাণিজ্য কি? বাণিজ্য হচ্ছে উৎপাদিত পণ্য এবং ভোক্তা, মানে শিল্প এবং ভোক্তা দুজনের মধ্যে কাজ করে কে? বাণিজ্য। এবার আসো, এই বাণিজ্য তাহলে বলা যায় শিল্প মানে উৎপাদিত পণ্য আর হচ্ছে ভোক্তা দুজনের মধ্যে যোগ সূত্র হিসেবে কাজ করে। যোগ সূত্র হিসেবে কাজ করে। ক্লিয়ার? তাহলে যোগ সূত্রের কাজ করে বাণিজ্য। ওকে, বুঝতে পারছো? তাহলে বাণিজ্য কি করে? যোগসূত্র হিসেবে কাজ করে। কার মধ্যে? ভোক্তা এবং কিসের মধ্যে? ভোক্তা এবং উৎপাদকের মধ্যে। এবার আসো, আমরা যে একটা সমীকরণ পড়ছিলাম না, বি সমান সমান আই প্লাস পি প্লাস এটি। ওকে, আমরা জানি এটা। আই মানে ইন্ডাস্ট্রি, বি তে বিজনেস মানে ব্যবসা, ঠিক আছে? ওকে ফাইন। ইন্ডাস্ট্রি মানে শিল্প, টি তে ট্রেড মানে বাণিজ্য, এটিতে এইড অফ ট্রেড মানে বাণিজ্যের সহায়ক। তাহলে বলতে পারি শিল্প, বাণিজ্য, বাণিজ্যের সহায়ক। এই সহায়ক কয়টি? বেসিক্যালি ৬টি থাকে। কয়টি? ৬টি। তাহলে এই সহায়ক কয়টি? ৬টি। বুঝতে পারছো? তাহলে বাণিজ্য সহায়ক 6টি। তার মানে বাণিজ্য সহায়ক 6টি। শিল্প তাহলে কি করে? রূপগত সৃষ্টি করে, তাহলে একটি। তাহলে শিল্প একটি উপযোগ সৃষ্টি করে রূপগত, আর বাণিজ্যের সহায়ক 6টি উপযোগ সৃষ্টি করে, যে বিমা টিমা এগুলা। তাহলে 6 আর ১ ৭, এই এই দুটো মিলেই তো বিজনেস। আরে ভাই, এটা সহায়ক তো এই যে। তাহলে ব্যবসা কয়জন উপযোগ সৃষ্টি করে? 7 ধরনের। 3টা এমসিকিউ ডান। ব্যবসা 7 ধরনের উপযোগ সৃষ্টি করে, তার মধ্যে শিল্প 1, বাণিজ্য 6। বাণিজ্য যে কথা, বাণিজ্য সহায়ক সে কথা। তাহলে বলতে পারি শিল্প, বাণিজ্য, বাণিজ্যের সহায়ক কার্যাবলী। শিল্প, বাণিজ্য ও বাণিজ্যের সহায়ক কার্যাবলীকে ব্যবসা বলে। ব্যবসা কাকে বলে? শিল্প, বাণিজ্য এবং বাণিজ্যের সহায়ক কার্যাবলীকে বিজনেস বলে। তাহলে শিল্প কয় ধরনের উপযোগ সৃষ্টি করে? 1 ধরনের, রূপগত। বাণিজ্য কয় ধরনের? 6 ধরনের। কি কি পরে শিখাচ্ছি। বাণিজ্য আর শিল্প মিলে যদি বিজনেস হয়, 6 আর 1 7 ধরনের বাহাদুর করে ব্যবসা। আসো, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? টোটালটা। তাহলে উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানো, এই কাজ করে বাণিজ্য। এই বাণিজ্য কাজ করতে গেলে তার 6 রকম হেল্প লাগে, ওই 6 রকম হেল্প থেকে কোশ্চেন হয়। তাহলে বাণিজ্যকে সাহায্য করে কয়জন? 6 জন। 6 জন ব্যক্তি সাহায্য করে। আসো শিখি কি কে সাহায্য করে। দেখো, এই সমীকরণটা একটু আগে পড়ছি আমরা, রাইট? এই যে
ক্লিয়ার? এখানে বি মানে ব্যবসা, আই মানে এই যে ইন্ডাস্ট্রি, এই যে টিতে ট্রেড, ট্রেড মানে বাণিজ্য বা ক্রয় বিক্রয়, একই কথা। ওকে ফাইন, একটা বললেই হচ্ছে। এটিতে কি? বাণিজ্য সহায়ক কাজ। ডান, একটু আগে শিখলাম। আসো এখানে কি বলা আছে, খুব গুরুত্বপূর্ণ। সবাই ব্যবসা মানে কি একটু আগে এটাও শিখলাম। ডান, প্যারা নেই। অন্য শিল্প উৎপাদিত উপকরণ একত্রে নতুন শিল্প তৈরি, অন্য শিল্প উৎপাদিত, এটা অন্য শিল্প উৎপাদিত উপকরণ একত্রে মানে অনেকগুলো একসাথে তৈরি হয়েছে। ওকে, তাকে কি বলে ভাইয়া? মনে রাখবা অন্য শিল্প উৎপাদিত মানে কি, মানে যে শিল্পটা অন্য শিল্প উৎপাদন। এই কোশ্চেনটা একটু কঠিন লাগতেছে, আসো কনফিউশন ক্লিয়ার করি। দেখো মনে রাখো, যৌগিক বিশ্লেষণ প্রক্রিয়াভিত্তিক, এগুলো তোমাদের ঝামেলা হয়। ওকে, সব থেকে বেশি ঝামেলা হয় এই দুটাতে। আসো আমি আগে ঝামেলার জিনিস ক্লিয়ার করি, কঠিন জিনিস পড়াচ্ছি কিন্তু আগে। যৌগিক আর বিশ্লেষণ কি ভালো করে বুঝো। যৌগিক আর বিশ্লেষণ কি ইম্পর্টেন্ট। যৌগিক হচ্ছে 1 2 3, এই তিনটা নিয়ে ধরো একটা শিল্প তৈরি হয়েছে, তাকে বলে যৌগিক। তারপরে একাধিক একাধিক পদার্থ দিয়ে একটা তৈরি, তাকে বলে যৌগিক শিল্প। ওকে, উদাহরণ স্যার এমসিকিউ এখান থেকে আসে, বলবে সাবান, লবণ কোন ধরনের শিল্প? যৌগিক শিল্প, একাধিক পদার্থ মিলে তৈরি হয়। আর একটি থেকে একাধিক, ধরো এই একটি থেকে একাধিক তৈরি হয়েছে, তার নাম বিশ্লেষণ। বিশ্লেষণ মানে ভাঙ্গা হয়। যেমন খনি থেকে যখন তেল উত্তোলন হয়, ওই তেল থেকেই কেরোসিন, কেউ সয়াবিন, কেউ নয় হচ্ছে কি পেট্রোল। তার মানে এই যে ক্লিয়ার, তার মানে কি বুঝলা? একটি থেকে একাধিক, এক থেকে একাধিক বিশ্লেষণ, আর একাধিক মিলে একটা যৌগিক। আসো প্রকারভিত্তিক বিভিন্ন কাঁচামাল, মানে দেখো তুলা থেকে প্রথম তুলাটা মিহি করা হয়, মিহি করে দ্বিতীয় স্টেপে যাওয়া হয়, তারপরে সুতা, সুতা থেকে কাপড়, এই যে বিভিন্ন প্রক্রিয়া ফলো করা হয়, তার নাম তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়। এগুলো প্রক্রিয়া ভিত্তিক, যেগুলো প্রক্রিয়া মেনটেন করে। ওকে, প্রক্রিয়া মেনটেন, আখের থেকে রস, রসের থেকে গুড়, এই যে প্রক্রিয়া মেনটেন করতেছে, তার মানে প্রক্রিয়া ভিত্তিক শিল্প। আসো সংযোজনটা ইম্পর্টেন্ট, ওই যে বললাম না একটু আগে, একাধিক সমন্বয়। এই যে দেখছো, উৎপাদিত উপকরণ একাধিকের সমন্বয়। স্যার বলতে পারো স্যার এখানে তো একাধিক, আরে ভাই এখানে 10টা মিলে একটা, আর এখানে কি, এখানে হচ্ছে একাধিক পণ্য মিলে একটা যন্ত্র তৈরি হয়েছে। এখানে ব্যাপারটা এরকম না 10টা মিলে একটা তৈরি হয়েছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে একাধিক উপকরণ, মানে উপকরণগুলো একাধিক, এখানে একাধিক পদার্থ মিলে একটা পদার্থ তৈরি হয়েছে। তো এখানে হচ্ছে একাধিক উপকরণের সমন্বয়ে কোন একটা বাস্তব জিনিস তৈরি হয়েছে, তার নাম হচ্ছে সংযোজন। ওকে, সংযুক্তের ক্ষেত্রে কিচ্ছু করার দরকার, উদাহরণটা পড়বা আর কিচ্ছু না। বেশি বেশি বুঝলে ঝামেলা। সংযুক্ত যদি প্রশ্ন হার্ড লেভেল হয় বড় এইটা, তাহলে প্রথম কথা সংযুক্ত থেকে একটা পড়বা, আর একাধিক জিনিসের সমন্বয়ে এইটা সংযোজন, যেটা পরীক্ষাতে আসে কিন্তু। আসো একাধিক 10টা মিলে একটা জিনিস, তার নাম যৌগিক। একটা থেকে 10টা জিনিস, তার নাম বিশ্লেষণ। প্রক্রিয়া ফলো করে প্রক্রিয়া ভিত্তিক। শেষ। আসো তার মানে এটা কি হবে অ্যান্সার? অবশ্যই যে পণ্য সংযোজন শিল্প। ক্লিয়ার? সংযুক্ত শিল্প কি, ওই একটা শিখাইছি উদাহরণ, ওইটা শিখবা, আর কিছু লাগবে না। ঠিক আছে? ওকে ওকে স্যার এখানে একটা কনফিউশন আছে, শুধু ইস্পাত বললে কি যৌগিক, আর লৌহ ইস্পাত বললে এই যে সংযুক্ত। ভেরি ইম্পর্টেন্ট, নোট করে রাখো। শুধু ইস্পাত বলে যৌগিক, আর লৌহ ইস্পাত বললে শুধু ইস্পাত বলে যৌগিক। ওকে, লৌহ ইস্পাত বললে এই সংযুক্ত। স্যার এত কঠিন কেন পড়াচ্ছেন? প্রথমে যদি কঠিন পড়াচ্ছি তোমাকে মজা দেওয়ার জন্য না, এমসিকিউতে কঠিন করলে সর্বোচ্চ এখান থেকে করবে ইনশাল্লাহ, এর বাইরে হতে পারে না। মিস্টার রিপন বিদেশ থেকে নিজ বাড়িতে ফিরে এসে মাছ চাষ করে। মাছ চাষ করে, আচ্ছা মাছ চাষ করে, মনে করেন মাছ চাষ নিজের পুকুরে নিজে করে, এটা প্রযোজন, বারবার করা হয়। যদি বলা হয় মাছ ধরা নিষ্কাশন, পরিকল্পনা মোতাবেক তিনি মাছের পোনা ছাড়লেন, এই পোনা বড় হলে বাজারে বিক্রি করে বেশি মুনাফা, উদ্দীপকে কাজটি কি? প্রযোজন শিল্প। যদি বলতো সে সমুদ্র থেকে মাছ ধরা, ভাই যেখান থেকে মাছ ধরুক এটা নিষ্কাশন হইতো। সে চাষ করতেছে, মাছ চাষ, নার্সারি, হাজারি, এগুলো সব প্রযোজন। উদাহরণ একবার দিয়ে দিব ইনশাল্লাহ। আসো রিপনের মাছের সাথে জড়িত হওয়া নিম্ন পেশাটি কি? অবশ্যই সে একটা আত্মকর্মসংস্থান, এগুলো তোমরা পারবা, আত্মকর্মসংস্থান করতেছে। ঠিক আছে, তার মাছ চাষ করাটা এক প্রকার ভালো, সঞ্চয়ের আগ্রহ বাড়বে, অবশ্যই ব্যবসা করলে তো এগুলো হবে। ক্রয় বিক্রয়ের কাজ কে দূর করে? আচ্ছা ক্রয়, ধরো আমি আমার আইফোনটা তোমার কাছে সেল করলাম, তুমি কিনলা, তাহলে এই আইফোনটা তুমি কিনলা, ক্রয় করলা তুমি, আমি বিক্রয় করলাম, এর মালিক হলে তুমি হইলা, তার মানে আমার আইফোনের মালিক তুমি হইলা। তাহলে ক্রয় বিক্রয় এর আরেকটা হচ্ছে ট্রেড। এটার কারণে কি হয়? ব্যক্তিগত, ব্যক্তিগত বা মালিকানা, এর মালিক চেঞ্জ হচ্ছে, বা মালিকানা, বা হচ্ছে সত্ত্বগত, সত্তা চেঞ্জ হচ্ছে, তাই বলে সত্ত্বগত। ওকে, অনার, অনার, অনার মানে মালিক। ওকে ফাইন, এটা হচ্ছে কি ক্রয় বিক্রয় ফল হয়, এটাকে ইংরেজি বলে ট্রেড। বাংলা এই কোশ্চেন আসে, ট্রেড অ্যাপ্লাই ট্রেড ট্রেড, আবার বাংলা এরকম থাকে বিনিময়। তাহলে ট্রেড, বিনিময় বা ক্রয় বিক্রয়, এগুলোর ফলে কি হয়? সত্যগত দূর। অনেক সময় বাণিজ্য থাকে, বাণিজ্যর ফলেও কি সত্যগত। বাণিজ্যের একটা শাখা কিন্তু এই বিনিময়, বাণিজ্য সব থেকে ছোট শাখা আছে এটা। ভাই বাণিজ্যর কারণেও কি হয়? সত্যগত বাধা দৌড়ায়, সত্যগত, মালিকানাগত, ব্যক্তিগত বা হচ্ছে অনার্স। ওকে ফাইন, এই বাধা দূর হয়, বুঝতে পারছো? তাহলে সত্য বাধা দূর হয় কিসের মাধ্যমে? এই ক্রয় বিক্রয় ফল। রূপগত শিল্প, স্থানগত কি পরিবহন, কালগত কি কালের আরেক নাম কি সময়,
আমরা বলি না গুদামজাতকরণ, আগের কালে বলতো হয় শরৎকাল, বসন্তকাল, যে বসন্তকালে সৈকত, তাই না? তো এটা হচ্ছে কাল বা সময়, এটা হচ্ছে গুদামজাতকরণ, যে একটা সময় পণ্য আরেক সময় পাওয়া যায়। আসো এইবার আসো, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 100% হবে। কত পার্সেন্ট? 100%। শিল্প কি করে? উৎপাদন, একই কথা। ওরা কি করে? রূপগত সৃষ্টি করে, পণ্য রূপকে চেঞ্জ করে। ক্রয় বিক্রয় বাণিজ্য, এই যে একটু আগে পড়ায় ফেলাইছি। পরিবহন, এটা সবাই জানো, একটা কোশ্চেন মুখস্থ করতে মার খাওয়া। বীমা, রিস্ক নিয়ে কাজ করে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান অর্থ নিয়ে কাজ করে, এটা আমরা সবাই জানি। গুদামজাতকরণ একটু আগে পড়াচ্ছি, সময় বা কাল। বাজারজাতকরণ বা বিজ্ঞাপন, এই মাথায় রাখ, বতে বাজার, বতে বিজ্ঞাপন, পথে প্রসার। তার মানে প্রসার, বিজ্ঞাপন, এগুলো তোর পণ্য সম্পর্কে জ্ঞান কাস্টমারদেরকে দেয়, তার মানে এটা হচ্ছে প্রচারগত বা জ্ঞানগত। ওয়াও নাইস। প্রমিতকরণ, পণ্যের মান নিয়ে কাজ করে। প্রমিত, মান, মান ভালো করে শুন। প্রমিত মানে কি? পণ্যের আকার, আকৃতি, গুণ, এগুলো পণ্যের মান নিয়ে কাজ করে, বুঝতে পারছো? ওকে ভাই, কেমনে মনে রাখবি স্যার? প্রমিত, প্রমিত, প্রমিত মান, প্রমিত মান মানে ম একটা ফিল আছে। আরটা কি? পর্যায়িতকরণ, তাহলে পর্যায়িতর মধ্যে কোনো ম নাই। ওকে, তাহলে পর্যায়িতকরণ কি? কোনো ম আছে? নাই। তাহলে মান নিয়ে কাজ করে কেটা? প্রমিতকরণ। এই দুটাতে কনফিউশন লাগে, মানের সাথে তো অন্য কিছু আনবি না। মৌখিকরণ কি করে? এটা। আর এটা কি? বা ওকে ফাইন, এটা আছে সৌন্দর্য নিয়ে কাজ করে। একটা কোশ্চেন মুখস্থ নেই, এগুলো এমসিকিউ তো টক টক করে পারবি ইনশাআল্লাহ। আই নোটটার দরকার নেই, কারণ তুই এমনি অটো পারবি। পণ্যের ওজন, আকার, রং, তাহলে এই রং, আকার ইত্যাদি এগুলা কে কাজ করে? প্রমিতকরণ। ওকে ফাইন, প্রমিত। যদি বলে সাইজ, পণ্যের সাইজ, ওকে ছোট বড়, পণ্যের সাইজ বা ছোট বড় এগুলো নিয়ে কাজ করে পর্যায়িতকরণ। পণ্যের সাইজ অনুযায়ী ভাগ করা হয়, তাকে পর্যায়িতকরণ। আর প্রমিতকরণ কি করে? আকার, আকৃতি, রং, গুণাগুণ নিয়ে কাজ করে। ওকে ফাইন। আই এবার কি আছে? ব্যবসার মুখ্য উদ্দেশ্য কি? মনে রাখবি, মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন। আরেকটা শিখবি, যদি স্বল্প মেয়াদী উদ্দেশ্য, তাহলে স্বল্প মেয়াদী উদ্দেশ্য বললে এটাও মুনাফা অর্জন হবে। ঠিক আছে, স্বল্প মেয়াদী উদ্দেশ্য বলে এটাও মুনাফা অর্জন হবে। যদি বলে কখনো ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি, তখন অ্যান্সার হবে সম্পদ সর্বাধিকরণ। তখন অ্যান্সার সম্পদ সর্বাধিকরণ। তখন অ্যান্সার কি? সম্পদ। তাহলে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সম্পদ, ফার্মের উদ্দেশ্য বললেও সম্পদ সর্বাধিকরণ, আর স্বল্প মেয়াদী উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য বলে মুনাফা অর্জন দিবা। ঠিক আছে, আশা করি ডান। ওকে আসো, এখানে কি আছে? এখানে বলছে উৎপাদন, বন্টন এবং উৎপাদনের সহায়ক কাজ। একটু আগে শিখেছিলাম না, উৎপাদন কে করে? শিল্প। আই। বন্টন কে করে? টি। বন্টনের সহায়ক কাজ এটি। তাহলে এই তিনটা সমন্বিত বিজনেস, তাহলে কি বলে? ব্যবসা। বাণিজ্য কি কাজ করে? বন্টন নিয়ে কাজ করে। প্রত্যক্ষ সেবা চারটা বৈশিষ্ট্য আছে, প্রশ্ন আসে, একটু শেখাচ্ছি। শিল্প উৎপাদন নিয়ে কাজ করে এবং রূপবোধ সৃষ্টি করে। তোমার এমনি মুখস্থ আমার বকবগানি শুনি ইনশাল্লাহ। ওকে আসো, তারপরে কি আছে? ব্রিটেনের ব্যবসায়ী বাংলাদেশ ও ভারত থেকে চা কিনে। দাঁড়াও, বাংলাদেশ ও ভারত থেকে চা কিনে ব্রিটেনের ব্যবসায়ী নিজ দেশে প্যাকিং করে, এটা ব্র্যান্ডিং করে সে লাগিয়ে পৃথিবীতে সেল করে। তাই ব্রিটেনের ব্যবসায়ী সে চা কেনে এখান থেকে, তাহলে ভারত থেকে সে প্রথমে চা আমদানি করে, ওই চাটাকে আবার কি করে? অন্য দেশে বিক্রি করে। তাহলে এটা কি? এক দেশ থেকে আমদানি করে অন্য দেশে সেল করা, তাকে কি বলে? পণ্য রপ্তানি। আয়, এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের অংশ। আমদানি কি? ইম্পোর্ট, যাকে আমরা বলি এক্সপোর্ট। ইম্পোর্টের প্যান্ট, ইম্পোর্টের প্যান্ট মানে কি? কেউ কেনে না, এক্সপোর্টের প্যান্ট কেনে, কারণ যে দেশ বাংলাদেশ থেকে বাইরের দেশে যায়। তার মানে বাইরের দেশ থেকে নিজ দেশে আনা। তাহলে বাইরের দেশ থেকে তুই বিদেশে আনলি, আমদানি। তুই বাংলাদেশ থেকে আমেরিকায় পাঠালি, এটা হচ্ছে রপ্তানি। কিন্তু তুই কি করলি? বাইরের দেশ থেকে এনে বাংলাদেশে আবার চায়নাতে পাঠালি। ইউএসএ থেকে বাংলাদেশে আনলি, চায়না পাঠালি। তার কি? এক দেশ থেকে এনে ওটাকে একটু মডিফাই করে, হাল বেশি মডিফাই করা যাবে না, এমন মডিফাই করা যাবে না পূর্ণ চিনাই যাচ্ছে না। যেমন চায়ের চিনির গুঁড়া আনলি, চিনির গুঁড়ার থেকে তুই আগ বানাই দিলি, বুঝলো? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, বাইরের দেশ থেকে পণ্য আমদানি করে ওটাকে আবার সেল করাকে বলে পণ্য রপ্তানি। তাহলে পণ্য রপ্তানির মধ্যে কিন্তু আমদানি থাকে। তাহলে শুধু বাইরের দেশ থেকে আনি খাইলে আমদানি, বাইরের দেশে পাঠাইলে রপ্তানি, এনে আবার অন্য দেশে বিক্রি করলে পণ্য রপ্তানি। ওকে, পণ্য রপ্তানির মধ্যে কিন্তু কি আছে? ওই যে আমদানি রপ্তানি দুটোই আছে। দেখো, প্রযোজন শিল্পের অন্তর্গত কোনটি? এই যে হাঁস মুরগি চাষ, তারপরে কি মাছের রেণু চাষ, এগুলো আসলে তোমার কাছে একদম ইজি, বুঝতে পারছো? খামার হবে না, চাষ বললে হইতো। ওকে, মাছের রেণু, ফলমূল চাষ, হ্যাঁ এটা বারবার হয়, ওটা বারবার হয়। ওকে আসো, হাঁস মুরগির চাষ বললে হইতো, বুঝতে পারছো? খামার বললে তো হওয়ার কথা। ওকে, একটু কোশ্চেন একটু এডিট করে নিও, ঠিক আছে? ওকে, হাঁস মুরগির কি খামার তো তোমার হচ্ছে বারবার হয়, তাই না? ঠিক আছে, ওটা তিনটে অ্যান্সার হবে। ওকে, ওখানে অ্যান্সার কি? হাঁস মুরগির খামারও হবে, বুঝতে পারছো? এখানে মিস্টেক আছে। ওকে ডান, একই জায়গায় বারবার উৎপাদন করে, বুঝেছো? এবার আসো, প্রযোজন শিল্প থেকে কি প্রশ্ন হয়? একটা সহজ কথা শেখ ভাই, এখান থেকে প্রশ্ন হবে। দেখ, নার্সারি থেকে প্রশ্ন হবে। হ্যাঁ, নার্সারির খামার, হাঁস মুরগির প্রশ্ন হবে, গবাদি পশু, ওকে, মৎস্য চাষ, এখান থেকে প্রশ্ন হবে। এখান এই উদাহরণগুলো সবচেয়ে বেশি থাকবে। নিষ্কাশন বা উত্তোলন শিল্প থেকে কি প্রশ্ন থাকে? এই উদাহরণগুলো দেখবি শুধু। খনিজ পদার্থ, এটা আল্লাহ প্রদত্ত, কেউ কার ভাবের সমর্থনে করে। বোম থেকে কাঠ, আল্লাহ প্রদত্ত। নদী থেকে মাছ ধরা, ইম্পর্টেন্ট। এই উদাহরণ থেকে প্রশ্ন হবে। তো এই উদাহরণটা জাস্ট একবার রিডিং পর শেষ, এখান থেকে এর বাইরে কোশ্চেন ইনশাআল্লাহ যাবে। ওকে ফাইন, আই নেক্সট স্টেপে যায়। এখানে কি বলছে? নিচে কোনো প্রাথমিক শিল্প, মনে রাখবি প্রাথমিক শিল্প হচ্ছে তিনটি। একটা হচ্ছে কি প্রযোজন শিল্প, খুব গুরুত্বপূর্ণ। প্রযোজন শিল্প,
কৃষি এমসিকিউ তো আসে, এটা কৃষি শিল্প, এমসিকিউ তে আসবে 1 মার্কের ইয়ার জন্য বা বহু নির্বাচন আসবে, একটা হচ্ছে নিষ্কাশন বা উত্তোলন। ওকে, তাহলে এই তিনটা হচ্ছে প্রযোজন শিল্প, বাকিগুলাকে কি বলে মাধ্যমিক। তাহলে কি এখানে কি অ্যান্সার হবে? প্রযোজন শিল্প, নির্মাণ না ভাই, নিষ্কাশন। ওকে ফাইন। আর এই সংযোজন শিল্প কাকে বলে? ওই যে পড়াইছি, যৌগিক পড়াইছি, এগুলো হচ্ছে মাধ্যমিক। এই তিনটাকে বলে প্রাথমিক শিল্প, নিষ্কাশন, কৃষি আর প্রযোজন, তিনটাকে বলে প্রাথমিক শিল্প। এখানে প্রশ্ন হয় আই সমুদ্রতে ঝিনুক, এটা আল্লাহ প্রদত্ত জিনিস, নিষ্কাশন শিল্প, এটা পড়ানো লাগবে না। ওকে আই তারপরে কি আছে? জনাব রহিম চিন্তামুক্ত কোন ব্যবসায় সহায়ক কার্য? রহিম একজন কি পাট, ভালো করে শুনুন, এগুলা কোশ্চেন এখন সহজ হয়ে তোমার কাছে। তা পাট ব্যবসায়ী, তিনি ফলমূলের কি কম মূল্যে পাট সংগ্রহ করে, গুদামে সংরক্ষণ করে। ভাই আর পড়ানো লাগবে? এগুলা পানি হয়ে গেছে এখন। ওকে ফাইন। তারও কি আছে? মূল্য বাড়লে আগুনে ক্ষতি হয়, যে দেখছো আগুনে ক্ষতি হলে কি পাবে? বিমার হেল্প পাবে, হয়ে গেল। মুন্সিগঞ্জের আলু সংগ্রহ হিমাগারে সংরক্ষণ করে, আলুর এই দেখ আকার অনুযায়ী, ভালো করে বস, আকার অনুযায়ী ভাগ করে, খুচরা বিক্রেতাকে বিক্রি করে। জনাব করি কোথায়? এখানে কি এখানে বলছে কোন ধরনের উপযোগ? এই যে কি হিমাগারে সংরক্ষণ করে, বলো সংরক্ষণ করে কি গুদাম জাতকরণ। তাহলে গুদাম জাতকরণ কি করে? কালগত বা সময়গত কাজ করে। রূপগত কি করে? শিল্প নিয়ে কাজ করে। স্থানগত পরিবহনের কাজ করে। ঝুঁকি কি? বিমা নিয়ে কাজ করে। এই তো হয়ে গেল। আসো, জনাব কবির কোন কাজ সম্পাদন করে খুচরা ব্যবসায়ী বিক্রয় করে? ওকে, কোন কাজ? এই যে কি করেছিল? আকার অনুযায়ী, তাহলে আকার বা সাইজ পর্যায়িতকরণের ঘাপ, যে বলছিলাম সাইজ অনুযায়ী ভাগ করা। আর যদি বলতো পণ্যের রং গুণাগুণকে দিয়ে ফোকাস করছে, প্রমিতকরণ। মনে আছে? তোমাকে আগেই ক্লিয়ার করছি আমি, আগে এমন ভাবে ক্লিয়ার করছি যে তোমার এখন পারবা। দেখো তো, গুদামজাতকরণের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়? আচ্ছা, গুদামজাতকরণ কি? কাল বা সময়, যে কোনো একটা থাকবে। তাহলে আছে কি? কাল বা সময় আছে, এই যে সময় বা কাল আছে, দেখছো আছে। কোন ভার্সিটি? ঢাকা বিশ্ববিদ্যালয়, 100% কোশ্চেন পারবা। ওকে ফাইন। আসো, এবার কি আছে দেখো, ইন্টারেস্টিং। ব্যবসায় সংগঠনের পরিচালনা প্রয়োজনে ঝুঁকি গ্রহণকে কি বলে? হ্যাঁ দূর, কে করে? উদ্যোগতা আছে আছে, এই তো হয়ে গেল। ব্যবসার মুখ্য উদ্দেশ্য একটা পড়াইছিলাম, ঢাবির কোশ্চেন, মুনাফা অর্জন, মনে আছে? আর স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী, এখান থেকে প্রশ্ন হবে। এই যে অ্যানালাইসিস গুলাই তোমার প্রশ্ন হবে পরীক্ষাতে ইনশাআল্লাহ। হ্যাঁ আসো, সাবান তৈরি কোন ধরনের শিল্প? এটা তো উদাহরণ সহকারে আছে পরীক্ষা। যৌগিক শিল্প পড়াইছিলাম না উদাহরণের মধ্যে? সাবান তৈরি পড়েছিলাম, ওই যে সাবান, তারপর হচ্ছে শুধু ইস্পাত, মনে আছে এখনো? ওই উদাহরণগুলো থেকে প্রশ্ন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মৎস্য চাষ বললে প্রযোজন, আর মৎস্য ধরা বললে কি? এক কথা, ধরা বললে নিষ্কাশন, বারবার বলতেছি কিন্তু এটা। হ্যাঁ, ধরা বললে কি বুঝতে পারছো? ধরা বললে উত্তোলন, এটা কিন্তু বারবার বলতেছি। নিচে কোনটি ব্যবসায় মৌলিক বৈশিষ্ট্য নয়? আচ্ছা, বৈশিষ্ট্য কিন্তু প্রশ্ন হয়। দেখো তো, শ্রমিক ছাঁটাই কখনো বৈশিষ্ট্য হতে পারে? হতে পারে না স্যার। তাহলে বৈশিষ্ট্য থেকে কি কি প্রশ্ন হয়? ইয়াস, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আসো দেখা দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। বৈশিষ্ট্য থেকে তাহলে স্যার কি কি প্রশ্ন হয়ে থাকে? আসো, তাহলে স্যার বৈশিষ্ট্য থেকে আমার কি 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 প্রশ্ন হয়ে থাকে? আসো, এইবার একটু ওয়েট করে দেখো, এই দেখো একটু তাকাও, এই যে চলে আসছে, এর বাইরে কোশ্চেন যাবে না ইনশাআল্লাহ। তাহলে বৈশিষ্ট্য থেকে প্রশ্ন হয় কি? উদ্যোগ গ্রহণ, ওকে ফাইন। মুনাফা অর্জন, ঝুঁকি অনিশ্চয়তা, ওকে। লেনদেনের পৌনঃকৃত মানে কি? বারবার একই পণ্য একই জায়গায় উৎপাদন হবে, আবার বিক্রি হবে, উৎপাদন বিক্রি হবে। নমনীয়তা মানে কি? ওই যে বলছিলাম না, এক তালিকা বসে নমনীয়তা আছে, মনে আছে সিকিউ ক্লাস যারা করছো, যে ফ্লেক্সিবিলিটি আছে। ক্রয় বিক্রয়ের মাধ্যমে ট্রেড হয়। সম্পদ বৃদ্ধি, ওকে ফাইন। ওই যে ব্যবসার মূল উদ্দেশ্য কি? সম্পদ সমাধিকরণ। ব্যবসার প্রধান দীর্ঘমেয়াদী উদ্দেশ্য উপযোগ সৃষ্টি। তাহলে পরীক্ষায় প্রশ্ন হয় কোথা থেকে? প্রশ্ন হয় যেমন উদ্যোগ গ্রহণ তুমি জানো, মুনাফা অর্জন জানো, তাহলে এগুলো জানো। ঝুঁকি অনিশ্চয়তা এটাও জানো, ওকে। লেনদেনের পূর্ণগতি, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তাহলে এগুলো ব্যবসার বৈশিষ্ট্য, বুঝতে পারছো? তার ব্যবসার বৈশিষ্ট্য থেকে এর বাইরে কোশ্চেন যাবে না। প্রশ্ন হয় নয় কোনটি, তাহলে এগুলা জানলে তুমি নয় পারবা। তাহলে তোমাকে আমি এত সুন্দর করে দেখা দিলাম, এর বাইরে কোশ্চেন যাবে না। তাহলে যত রকম কোশ্চেন আসুক এখান থেকে, অ্যাডমিশন এসএস দুই জায়গায় এখান থেকে আসবে ইনশাআল্লাহ। আসো, এবার কি আছে দেখো, একটা শর্ট টেকনিক দেখো। বলা হয়েছে আদিম কৃষক রহিম চাচা, কুদ্দুস চাচা। মানে ব্যাপারটা কি হয়েছে? আদিমকাল একজন কৃষক, তার নাম কুদ্দুস, কুদ্দুস এলিকায়। সেই চাচা একটা ঘটনা ঘটায় লাইছে। কি ঘটনা করেছে? সেই চাচা হস্তশিল্প, মানে কি হাতের শিল্প, আগের কালে তো মেশিন ছিল না। তাহলে আদিম কৃষক রহিম চাচা, সেই রহিম চাচা কি করছে? হস্তশিল্প উৎপাদন করে ভোক্তাদের মধ্যে বিনিময় করছে। কেন? আরে ভাই, সে উৎপাদন করছে, সমস্যা কি তোমার? আমার একটা চাচা ছিল, আমার গ্রামে একটা চাচা ছিল, তার নাম কুদ্দুস চাচা। সেই কুদ্দুস চাচা হস্তশিল্প উৎপাদন করে। আদিম কৃষক মানে চাচা ছিল কৃষক, ওকে। কোন চাচা? কুদ্দুস চাচা হাতের শিল্প উৎপাদন করে ভোক্তাদের মাধ্যমে ভোক্তাদের কাছে বিনিময় করতো, ওকে ফাইন। তাহলে ভাই আদিম কৃষক, তাহলে আদিম যুগে, আদিম স্তরে, তাহলে আদিম স্তরে কৃষি কাজ কখন হয়? আদিম যুগে। তাহলে আদিম মানে কি? আদিম যুগে হয় কৃষি কাজ। হস্তশিল্প কখন হয়? আদিম যুগে। উৎপাদন কখন হয়? আদিম যুগে। ভোক্তার উৎপাদন আবির্ভাব ঘটে আদিম যুগে। বিনিময় প্রথা আদিম যুগে। তাহলে আদিম যুগে কি কি হতো? এখান থেকে প্রশ্ন হতে পারে। ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়, এইচএসসি হয়। যদি প্রশ্ন খুব ডিপ হয়, কঠিন হয়, এখানে
এই বিনিময় প্রথাকে বলে বার্টার সিস্টেম বলে, তোমার 9-10 পড়ে আসছো বার্টার সিস্টেম। তাহলে আদিম কৃষক রহিম চাচা হস্তশিল্প উৎপাদন করে ভোক্তাদের মধ্যে বন্টন করে। আদিম কৃষক রহিম চাচা, আদিম যুগের সবকিছু, রহিম চাচা হস্তশিল্প আদিম যুগে আসে, উৎপাদন করে, তাহলে উৎপাদনের আবির্ভাব ঘটে কোথায়? আদিম যুগে। ভোক্তাদের মধ্যে, তাহলে ভোক্তাগণ, ওকে, কোথায়? আদিম যুগে, ওকে ফাইন। বিনিময় করতো, তাহলে বিনিময় প্রথা চালু হতো কোথায়? আদিম কৃষক। আরে ভাই আদিম মানে আদিম স্তর, শেষ। আদিম স্তর থেকে প্রশ্ন আসলে এক কথায় শেষ। আসো এবার চাচা যখন একটু ভালো ব্যবসা হয়েছে তখন কি করবে? তখন কাকায় বিয়ে করে ফেলবে। তাহলে এখন চাচা যখন ভালো ব্যবসা শুরু হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, চাচা বিয়ে করে ফেলছে। কতটা বিয়ে করছে? একাধিক বিয়ে করছে, 3-4টা বিয়ে করে ফেলাইছে। কি বিয়ে করে? দেখো, চাচা মধ্যযুগে চলে আসছে, তো চাচা আবার বিয়ে শাদী করতে হবে, টাকা পয়সার মালিক হয়েছে। এবার চাচা বিয়ে করে তার স্ত্রী শামুক, ঝিনুক ও কড়ি পাথর। বাপ রে বাপ, একসাথে 3টা বিয়ে করেছে। চাচা তো চালাক। কেন বিয়ে করছে জানো? চাচা বিয়ে করছে এদের ব্যবসা করবে, তাই। কি ব্যবসা? কি ব্যবসা? বাজারে পণ্য বিক্রি করবে। তো চাচা কুদ্দুস চাচা তার স্ত্রী শামুক, ঝিনুক এবং কড়ি পাথরকে নিয়ে বাজারে এবং শহরে এক মালিকানা অংশীদারি ব্যবসা শুরু করলো। চাচা চালাক। চাচা নিজে এক মালিকানা করে, বউকে নিয়ে করে অংশীদারি ব্যবসা। কেন? চাচা যদি পার্টনার নেয় তার বেইমানি করে। তাহলে চাচা বিয়ে করেছে ভালোর জন্য। চাচা কি করে বিয়ে করেছে? শামুক, ঝিনুক ও কড়ি পাথরকে বিয়ে করে। আর চাচা মধ্যযুগে এসে শামুক, ঝিনুক ও কড়ি পাথরকে নিয়ে এক মালিকানা অংশীদার শুরু করে। তার মানে মধ্যযুগে এসে শামুক, ঝিনুক ও কড়ি পাথরের ব্যবহার চালু হয়, বাজার ও শহরের উৎপত্তি হয়, এক মালিকানা ব্যবসার উৎপত্তি অংশী। স্যার পরীক্ষায় কি প্রশ্ন আসবে? এক মালিকানা উৎপত্তি হয় কোন যুগে? অ্যান্সার মধ্যযুগে। অংশীদারির উৎপত্তি হয় কোন যুগে? অ্যান্সার মধ্যযুগে। বাজার ও শহরের উৎপত্তি কোন যুগে? মধ্যযুগে। এই 3টা কম আসে, অ্যাডমিশনে আসে। বাট ক্লিয়ার? তো চাচা মধ্যযুগে এসে তার স্ত্রী শামুক, ঝিনুক এবং কড়ি পাথরকে নিয়ে কি করলো? এক মালিকানা ও অংশীদার শুরু করলো। চাচা কাউরে নিবে না সাথে, চাচা তার বউ দিয়ে ব্যবসা করতেছে। ভালো তো এটা, অন্যদেরকে শেয়ার আর দিবে না। ওকে ক্লিয়ার? আসো দেন কি আছে? এবার চাচা আধুনিক যুগে চলে আসে। এবার আধুনিক যুগে কি করবে? চাচা অংশীদারি ব্যবসা শেষ, এক মালিকানা, চাচা কোম্পানি করবে, রাইট? চাচা আধুনিক যুগে এসে কুদ্দুস চাচা কোম্পানি, ব্যবসায় জোট ও ভোক্তা উৎপাদকের নিয়ন্ত্রিত বাজার, ফাইন, নিয়ন্ত্রিত বাজার শুরু করছে। তার মানে এক কথা শেষ। তাই চাচা কি করছে আধুনিক যুগে? এই বাকি সব আধুনিক। তো এই কোম্পানি, ব্যবসায় জোট, যেগুলো নাম আগে শুনুনি, এগুলো তো নতুন, রাইট? তাহলে কোম্পানি, ব্যবসায় জোট, একটা ভোক্তা উৎপাদক নিয়ন্ত্রিত বাজার, এটা খুব ইম্পর্টেন্ট। আগেও ভোক্তা নিয়ন্ত্রিত, ভোক্তা শুধু ভোক্তা উৎপাদক বললে আদিম যুগে, কিন্তু ভোক্তাগণ, উৎপাদকগণ এগুলো আদিম যুগে, কিন্তু এখন এটা উৎপাদক এবং ভোক্তা নিয়ন্ত্রিত বাজার। ওকে ফাইন, এটা হচ্ছে আধুনিক যুগে। এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন হয় কোম্পানি ব্যবসায়ের থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোম্পানি ব্যবসায়ের আধুনিক যুগ। আদিম কৃষক রহিম চাচা হস্তশিল্প উৎপাদন করে ভোক্তাদের মাঝে বন্টন করতো, বিনিময় করতো আদিম যুগে। মধ্যযুগে সে স্ত্রী শামুক, ঝিনুক এবং কড়ি পাথরকে নিয়ে বাজার এবং শহরে মালিকানা অংশীদারি ব্যবসা শুরু করছে। এবং আধুনিক যুগে এসে সে কোম্পানি ব্যবসা জোট শুরু করছে। শেষ। এখান থেকে প্রশ্ন হবে ইনশাআল্লাহ, সর্বোচ্চ কঠিন হলে আমার স্টুডেন্ট পারবে। আসো, প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য, এখান থেকে কোনো পড়াশোনা নাই, এই 4টা থেকে এমসিকিউ হবে। কি হবে? নিচে কোনটি বৈশিষ্ট্য, নিচে কোনটি বৈশিষ্ট্য নয়। অ্যাডমিশন এসেছে 2 জায়গায় কোশ্চেন হয়। তার মানে তুমি এই 4টা ভালো করে, অদৃশ্যমান, অবিচ্ছিন্নতা, ওকে ফাইন, বৈসাদৃশ্যতা, পচনশীলতা, তাহলে খাতা মুখস্থ করে ফেলবা, 3বার লিখবা, শেষ। তাহলে কোনটি প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য, কোনটি নয়, এখান থেকে প্রশ্ন হবে। ক্লিয়ার? এর বাইরে কিছু পড়া লাগবে না। আসো, ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায়, সরি প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়, একেবারে পানি 5 মিনিটের প্রশ্ন। এখানে জাস্ট এই বক্সটা পড়তে হবে, এই বক্সের কিছু আইটেম মুখস্থ করতে হবে। তুমি ভালো জানো, আমিও ভালো জানি। এখান থেকে প্রশ্ন হবে 1টা, 2টা, 3টা, 4টা, এই 4টা থেকে প্রশ্ন হবে। এই 4টা থেকে পড়তে হবে কি? এই দেখো, জাস্ট একদম এখান থেকে শুরু করি। জনসংখ্যা কোন পরিবেশ? জনসংখ্যা, জনগণ কই থাকে? সমাজের মধ্যে থাকে, সামাজিক পরিবেশ। শেষ। ঐতিহ্য, সুনাম, সুখ্যাতি থেকে প্রশ্ন হবে। ওকে, ধর্মীয় বিশ্বাস, এখান থেকে প্রশ্ন হয়। দেখো, এই যে দেখো, ভোক্তাদের মনোভাব লাগে না, এখান থেকে প্রশ্ন হবে। 4টা 5টা দেখবা। ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য, সুনাম, সুনাম, ভালো করে শুনে, এই যে সুনাম ও সুখ্যাতি, সামাজিক পরিবেশ। দেখো, যদি বলে সার্বভৌমত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইন শৃঙ্খলা, রাজনৈতিক পরিবেশ, ওকে ফাইন। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক পরিবেশ। দ্বিপাক্ষিক চুক্তি, আন্তর্জাতিক পরিবেশ। আসো, প্রাথমিক শিল্প, অর্থ ও ঋণ, অর্থ বললে তো অর্থনৈতিক, শিল্প বললে অর্থনৈতিক। শ্রম, মানব সম্পদ, ভালো করে শোনো এটা। সঞ্চয় ও বিনিয়োগ, টাকা পয়সা রিলেটেড, টাকা পয়সা রিলেটেড, এখান থেকে প্রশ্ন হবে। নদ নদী, প্রাকৃতিক সম্পদ, এখান থেকে আর হচ্ছে পাহাড় পর্বত। শেষ। এইগুলা মুখস্থ করে ফেলবা, বাট একটু বুঝে পড়লেই হয়। ওকে, যেমন জনসংখ্যা কি সমাজে থাকে, ধর্মীয় বিশ্বাস, ধর্মের মানুষ সমাজে নিয়ে টেনশন করে, ঐতিহ্য কি, সমাজের ঐতিহ্য ব্যাপারটা এরকম। তাহলে এই যা দাগা দিলাম, এখান থেকে প্রশ্ন কেমন হবে? প্রশ্নে বলবে নিচে ঐতিহ্য কোন পরিবেশের অন্তর্গত? এই যে সামাজিক। সার্বভৌমত্ব কি, রাজনৈতিক। অনেকে এটা ভুল করে ফেলে কিন্তু। ওকে, কি কি ভুল করে, তুমিও কি কি ভুল করবা, বই করে এটা ভুল করে।
মানুষ এটা সব থেকে পরীক্ষা প্রশ্ন আসে এটা। ওকে, সব থেকে প্রশ্ন আছে এটা, সব থেকে পরীক্ষা প্রশ্ন আসে, সব থেকে পরীক্ষা প্রশ্ন আসে এটা, সব থেকে হিট করে পরীক্ষা প্রশ্ন হচ্ছে এইগুলা। বুঝতে পারছো? আমি দাগা দিলাম, এগুলো সব থেকে বেশি হিট করে। ওকে, এগুলো সবথেকে ভালো করে পড়বা, টোটাল দাগানোটা ভালো করে পড়বা। যেমন জনসংখ্যা কোন পরিবেশ, পাইছো? মেলে? পড়ানো লাগবে? তাহলে দেখছো ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছো কি প্রশ্ন হয়? নিচে বলি সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশ বলতে সিম্পলি সামাজিক পরিবেশ, সদা স্বাভাবিক সদা সামাজিক। কারণ সাংস্কৃতিক কাজগুলা সমাজেই হয়, যেমন ধর্মীয় উৎসব, হিন্দুদের পূজা, এগুলো সব সামাজিক পরিবেশ। এই যে শেয়ার বাজার কোন পরিবেশ? শেয়ার বাজার কি টাকা পয়সা রিলেটেড, অর্থনৈতিক? হ্যাঁ ভাই, এটা তো আমার বইয়ে নাই। ভাইয়া শেয়ার বাজার কি টাকা পয়সা লেনদেন, অর্থনৈতিক ব্যাপার এগুলো। ওকে ফাইন। এগুলো সব ছোট জাতীয়তাত্মক পরিবেশ। জাতীয়তা কি সমাজের মধ্যে থাকে না? জাতীয়তাবাদী দল টল এইগুলা সব সমাজের ব্যক্তিরা করে এগুলা। মানে এইগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা টাইপের কোশ্চেন। সমুদ্র থেকে তেল ছড়িয়ে দিলা পরিবেশ, এগুলো তোমরা জানো তো। এই অধ্যায় হচ্ছে সব মুখস্থ বিদ্যা টাইপের কোশ্চেন। বুঝতে পারছো? এই অধ্যায়ের যা আছে, মানব সম্পদ কোন পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানব সম্পদ, এটা মিস্টেক আছে, এটা অর্থনৈতিক হবে। ঠিক আছে, অর্থনৈতিক হবে। হ্যাঁ, ওকে। খনিজ সম্পদ এটা হতে পারে প্রাকৃতিক, কারণ আল্লাহ তাআলা প্রদত্ত। ঠিক আছে, এই জন্য তোমাকে আমি বলবো এগুলো জাস্ট প্র্যাকটিস করবা। এই অধ্যায়ে আসলে আমার অতিরিক্ত দেওয়ার কিছু নেই। এই অধ্যায়টা অনেক ইজি, কারণ হচ্ছে অধ্যায়টা পড়াশোনাটা এরকম। যে আসলে সুনাম কোন পরিবেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, সরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সুনাম একটু আগে পড়ছিলাম, মনে আছে? সুনাম, সুনাম মনে আছে? কি অর্থনৈতিক পরিবেশ সুনাম। তুমি বলতে পারবে ঐতিহ্য সুনাম। ভাইয়া ঐতিহ্য সুখ্যাতি ওটা ঠিক আছে, ওটা এক জিনিস। কিন্তু সুনাম ব্যবসায় কি গুডউইল, এটা কি, এটার কারণে ব্যবসায় ইনকাম বাড়ে। তো অ্যাডমিশনের ক্ষেত্রে এটা অ্যান্সার করতে হবে। এখন তুমি বলো ভাইয়া আমাকে দেখাও তো একটু আগে আপনি যে স্লাইডটা দেখালেন ভাইয়া, ওই সাথে এভাবে ছিল। এই যে দেখো ভাইয়া, এই ছিল এরকম ছিল না? এই যে আসো, তাহলে সুনাম ও সুখ্যাতি এটা ব্যাপারটা অন্যরকম জিনিস। শুধু সুনাম বললে তুমি অর্থনৈতিক দিবা। ওকে ডান। আর অ্যাডমিশনে যে সুনাম অর্থনৈতিক, অ্যাডমিশনে এসএসসির একটু ডিফারেন্স থাকে অনেক সময়। এই জন্য ভাই এগুলো একটু মাথা রাখো। তো এই অ্যাডমিশনের কোশ্চেন। ওকে, সুনাম সুখ্যাতি দিয়ে আসলে তুমি এসএসসি তে মারবা ওটাই। আসো, তৃতীয় এক পালিকা, এটাও সেম প্যাটার্ন, এটাও আসলে অতিরিক্ত তেমন কিছু পড়ার নেই। তারপর তুমি দেখবে আমি দেখা দিয়েও এইগুলো থেকে প্রশ্ন হবে। কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়? এক পালিকা ব্যবসায় মালিক একা, কোনো টেনশন নাই, কারো কিছু শোনা লাগে না, অংশীদারি শোনা লাগে, তাই এক পালিকা ব্যবসায় কি দ্রুত নেওয়া যায়। সব থেকে জটিল হচ্ছে যে কোম্পানিতে পরিচালক বোর্ড টোড বসানো লাগে, বিশাল ঝামেলা, অংশীদারিতে লোক কম। আসো, তাহলে নিচে দায়ের ভিত্তিতে কোন ব্যবসায়ী সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? আচ্ছা, দায়ের ভিত্তিতে ঝুঁকি কেন? দায় অসীম। দেখো তো এই জায়গায় খেয়াল করো, এই যে পাবলিকের ক্ষেত্রে কি এখানে লিমিটেড থাকে, লাস্টে এখানেও লাস্টে লিমিটেড থাকে। সমবায় সমিতি কি সবাই দায়টা বন্টন করে, এক মাসে মালিক একা নাই, যত দায় আছে মালিক একা। যদি মালিকের নিজের সম্পত্তি বিক্রি করে দিয়ে তাও দেওয়া লাগে, এই জন্য বলে দায় অসীম। এবং এটাই এই অসীম দায় সব থেকে বড় অসুবিধা, সব থেকে বড় অসুবিধা। তাহলে এক পালিকা ব্যবসার সব থেকে বড় অসুবিধা কি? অসীম দায়। এক পালিকা ব্যবসার সব থেকে বড় অসুবিধা কি? অসীম দায়। মনে রাখবা, সব থেকে বড় অসুবিধা অসীম দায়। বুঝতে পারছো? এবং এই দায়ের ভিত্তিতে ব্যবসাটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ওকে, এবং দায়ের ভিত্তিতে সব থেকে ফ্লেক্সিবল, সব থেকে ভালো কে? ঝুঁকিপূর্ণ কিন্তু ভালো হচ্ছে কোম্পানি। কোম্পানি সব থেকে ভালো কোম্পানির মধ্যে আবার পাবলিক। যদি থাকে কোম্পানি, কোম্পানি অ্যান্সার করবা দায়ের দিক থেকে সুবিধা। আর দুইটা থাকলে পাবলিক অ্যান্সার করবা আগে। বুঝতে পারছো? তাই দায়ের দিক থেকে সুবিধা কোনটা? কোম্পানি। কোম্পানির মধ্যে পাবলিক। আর অসুবিধা কোনটা? এক মালিকানা বা ঝুঁকিপূর্ণ। আশা করি এখান থেকে কোশ্চেন আসলে আমি পারবা। পৃথিবীর প্রাচীনতম, বা যদি বলে প্রাচীনতম বা হচ্ছে ওল্ড, সব থেকে পুরাতন, বা এক মালিকানা। বুঝতে পারছো কি বলছি? সব থেকে পুরাতন বা আদিম একটা বলতে বুঝতে পারছো? কেন ওই যে মনে আছে আমরা এক মালিকা যখন পড়ছিলাম, ওই যে মধ্যযুগে আসছিল এক মালিকানা অংশীদারি, এরপরে কোম্পানি। তাহলে যদি এক মালিকানা অংশীদারি আগে না কোম্পানি ব্যবসার জন্য, তাহলে এক মালিকানা অংশীদারি আগে, এটা কিন্তু আমরা পড়ে আছি। এক মালিকানা উপযুক্ত ক্ষেত্র, এর সঙ্গে ডিটেলস পড়া দিচ্ছি, একটু এই দেখো ডিটেলস। উপযুক্ত ক্ষেত্র এর বাইরে কোনো কোশ্চেন দিতে পারে না। উপযুক্ত ক্ষেত্র মানে কোন কোন জায়গায় এক মালিকের ব্যবসা করা যায়। যেমন দেখো, তোমার টাকা পয়সা কম আছে, একটা মুখস্থ করার দরকার নেই। তোমার পুঁজি কম আছে, তুমি ঝুঁকি কি কম দিবা। ওকে, কম ঝুঁকি মানে তোমার মূলধন কম, ঝুঁকি কম, কিন্তু সব ঝুঁকি তোমার আসে। কৃষি পণ্য সাধারণত শেয়ার লাগে না। প্রত্যক্ষ সেবা মূল্য, পতনশীল দ্রব্য, যে পণ্য পচে যায়, যেমন সবজি টবজি আছে, এগুলো কি দেখো মালিক একজন থাকে। ঠিক আছে, পরিবর্তনশীল, ভেরি ইম্পর্টেন্ট, পরিবর্তনশীল চাহিদা। মানে আজকে ধরো তুমি আমের বিজনেস করলে, কালকে ধরো কলার বিজনেস করলে, এরপরে যখন পেয়ারা সিজনে পেয়ারা বিজনেস করে, সিজনাল বিজনেস তাকে বলে পরিবর্তনশীল চাহিদা। সব থেকে ভেরি ইম্পর্টেন্ট চাহিদা উপযুক্ত ক্ষেত্র। বুঝছো কি বলেছি? ওকে, তার মানে এই যে উপযুক্ত ক্ষেত্র যেগুলো দাগা দিলাম, এর বাইরে কোশ্চেন এসএসসি তো হবে না, অ্যাডমিশন হবে না। বলবে কোনটি উপযুক্ত ক্ষেত্র, কোনটি ক্ষেত্র নয়। এই ক্ষেত্রগুলো তুমি একটু দুইবার চোখ হয়ে যাবে। আসলে নিচে কোনটি দায়িত্বের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ? দায়িত্ব। আচ্ছা, একটা কথা বলতো, দায়িত্ব মানে কি? তোমার ঘাড়ে দায় দায়িত্ব একই জিনিস না? তাহলে এক মালিকানা, কারণ সব দায়িত্ব ভাই তোমার। কোম্পানির ক্ষেত্রে কি সবাই ডিস্ট্রিবিউশন করে নেয়, সমবায় নেয়, অংশীদারিত্ব নেয় কম বেশি, কিন্তু এক মালিকানা তো একা। এই জন্য বলেছে দায় দায়িত্ব। তো দায়িত্ব দায় দায়িত্ব দুটো একই। আসো, এক মালিকার ব্যবসার জন্য কোনটি প্রযোজ্য?
ট্রেড লাইসেন্স যদি কিনা সে পৌর এলাকার মধ্যে হয়, বুঝতে পারছো? পৌর এলাকার মধ্যে না হয় তো ট্রেড স্কুল লাগবে না, পৌর এলাকার মধ্যে হলে ট্রেড স্কুল লাগবে। ওকে, জন্ম সনদ কি? বার্থ সার্টিফিকেট, হচ্ছে কোম্পানির জন্য, কোম্পানি যখন নিবন্ধন পায় তাকে বার্থ সার্টিফিকেট বলে। নাগরিক সনদ তো মানুষের জীবন লাগে, ঠিক আছে? তো এই যে এগুলো খুব ইজি কোশ্চেন, বুঝতে পারছো? এক মালিকের ব্যবসার ক্ষেত্রে কি ঝুঁকি বহন করে মালিক, এই কোশ্চেন তো পারবা, এই কোশ্চেন তো ইজি কোশ্চেন, মানে এগুলো পড়ানো আছে, কোনো কপ দিতে হয় না, কোনো ট্যাগ দিতে হয়। আর অংশীদার 2বার কপ দিতে হয়, কোম্পানিকেও 2বার ট্যাগ দিতে হয়, অংশীদার 2বার কপ দিতে হয়, রাইট মালিক ওনাকে কপ দিতে হয়, বুঝলো তো? মালিকের ব্যক্তিগত কপ দেয়, প্রফেশনাল লাগে না। সব থেকে দায় বিশিষ্ট কোম্পানি কোন? আরে এগুলো তো আর কত বড় একটু কিন্তু বলো, এক মালিকের আছে দায় বিরোধের কারণ কি? অসীম, তবে নির্দিষ্ট নির্দিষ্ট নয়, অসীম। ওকে, অসীম। এগুলো সসীম কার? অসীম মানে অসীম মানে আনলিমিটেড, অসীম হচ্ছে যে প্রাইভেট লিমিটেড, পাবলিক। বুঝতে পারছো? অংশীদারের ক্ষেত্রে কি হয়? সীমিত, সীমিত বা সসীম। আবার ওদিকে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সীমিত অংশীদারি ব্যবসায় ওই ব্যক্তিরও কি সসীম দেয় না, নাবালকের দায় কিন্তু সসীম। ওকে, অল্প নির্দিষ্ট সীমা। এক তালিকার টিকে থাকার কারণ কি? টিকে থাকার কারণ কি? এটা সহজ সংগঠন অংশীদার না, এইটা সব থেকে ইজি, এটা ইজিলি বন্ধ করা যায়, ইজিলি এই জন্য এটা বেশি দিন টিকে থাকে। ব্যাপারটা এরকম, মানে তুমি ইজিলি মুভ করতে পারবা। উপযুক্ত ক্ষেত্র ভাই আর পড়া লাগবে না, তুমি নিজেও বলছো লন্ডি সেলুন কাপড় প্রত্যেকটা দোকানে কারো কোনো অংশীদার লাগে, একাই করবো। এই কোশ্চেন গুলো পানি রে ভাই। প্রধান অসুবিধা এই যে আমি আমার ব্যাখ্যা থেকে কোশ্চেন আসছে, একটু পড়াছিলাম, কোশ্চেন আসবে অসীম। কৃত্রিম ব্যক্তি সত্তাহীনতা, কৃত্রিম ব্যক্তি সত্তা কার আছে? ব্যক্তির সত্তাহীনতা, সত্তা কার আছে? কোম্পানি। কেন? ওই যে ব্যক্তি না হয় ব্যক্তির মতো আচরণ করে, তাই কোম্পানিকে ব্যক্তি করে। কেন? কারণ কোম্পানি নিজ নামে সিল করে, নিজ নামে লেনদেন করে, চুক্তি করে, ব্যক্তিগত আচরণ করে। এই জন্য সীমিত মূলধন, সীমিত মূলধন কি কার? ওই যে নাবাল লোকের বা যে ব্যক্তি সীমিত অংশীদার, তার সীমিত মূলধন। মনে আছে অংশীদারের ক্ষেত্রে পড়াইছিলাম সিকিউরিটি। আসো দায়ের দিক থেকে ঝুঁকিপূর্ণ, এটা পড়াইছি কোশ্চেন। দায়ের দিক থেকে এই থিওরিগুলো দেখবা, দায়ের দিক থেকে সব থেকে কম পছন্দ বা অপছন্দ বা ঝুঁকিপূর্ণ, কম পছন্দ বা অপছন্দ, ঠিক আছে, বা ঝুঁকিপূর্ণ এক মালিক। ওকে, কিন্তু সবচেয়ে বেশি কি পছন্দনীয়, মানে কি দায়ের দিক থেকে পছন্দনীয় কে? কোম্পানি। কেন? কারণ দায়ের দিক থেকে পছন্দের জন্য দায়টা দিতে হবে। আর কোম্পানি কিছু পাবলিক লিমিটেড থাকে, আমরা পাবলিক মূলধন সংগ্রহ দিকে কম, মূলধন সংগ্রহ দিকে কম পছন্দ, একা মালিক কম মূলধন দিতে পারে, তাহলে কি কম। কিন্তু মনে রাখবা এখানে মালিক একা থাকে, তাই মূলধনটাও কম হয়, তাই আমার কম। কিন্তু বেশি বলতো কোম্পানি, পাবলিক কোম্পানি কি জনগণ টাকা দেয়, এই জন্য এখানে মূলধন বেশি। তাই বলছে মূলধন সংগ্রহের ক্ষেত্রে মূলধন সংগ্রহের ক্ষেত্রে বেশি পছন্দ কোম্পানি, সবচেয়ে কম পছন্দ, কারণ এখানে মালিক একা, মূলধন কম। এখন বৈশিষ্ট্য নয়, বৈশিষ্ট্য ক্ষেত্রে কি দেখে। ওকে, সীমিত মূলধন, আস্থা বিশ্বাস, ভাই কারোর প্রতি বিশ্বাস থাকা লাগে, দ্রুত সিদ্ধান্ত মালিক একা নিতে পারে। তারপর সলভ করাচ্ছি এই আর কি, যাতে তুমি লজ্জা না পাও। আচ্ছা, একবার হচ্ছে তুমি এটুকু কাভার হয়ে যাও, এর বাইরে কোশ্চেন যাবে। বৈশিষ্ট্য ক্ষেত্রে দেখো প্রত্যক্ষ সম্পর্ক মালিকের সাথে সেই ব্যবসায় নমনীয়তা, অসীমতা, স্বল্প মূল্য, সীমিত। এই যে এগুলো পয়সা অনেক আজকে আছে, চার দোকানটা এভাবে যেগুলো দেখা যায় না, এগুলো নমনীয়তা মানে কি? আজকে তুমি সব মালিক না দিয়ে দোকান এইবার হয়ে তারা নাম ব্যবহার ব্যবহার আবার বলছি, তার মানে এই ব্যক্তিটা সুনাম বিনিয়োগ, তার মানে কোন অংশীদার তার প্রতিষ্ঠানের সুনাম ব্যবহার করে, সুনাম বিনিয়োগ করে, সুনাম বিনিয়োগের নাম মাত্র, তার নামের একটা সুনাম, নাম মাত্র হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম ব্যবহার করে। ওকে, মনে রাখবা এই ব্যক্তি পরিচালনা অংশগ্রহণ করে না। আমি একটু পরে তোমাকে শখে শিখাবো পরিচালনা অংশগ্রহণ করে না, এবং এই যদি কোনো ঋণ নাই তখন প্রতিষ্ঠানের দায় হবে, ঋণ নিলে দায় হবে। কারণ এইগুলো তুমি কেমনে মুখস্থ করবে, আমি তোকে একটা শখে শিখাবো, আমি যা বলি একটু শোনার ট্রাই করো। ঘুমন্ত অংশীদার সে ঘুমায়, এর একটাই সমস্যা, পরিচালনা অংশগ্রহণ করে না। এ মূলধন দেবে, দেন হচ্ছে পরিচালনা অংশগ্রহণ করবে না, ঠিক আছে?
আপাতদৃষ্টি অংশীদার এই ব্যবসা থেকে অবসর নেবে বা চলে গেলে তার মূল্য থাকবে। তার এত কিছু কেমনে মনে রাখবো? একটা ছকে শিখাবো, সব শেষ হবে ইনশাল্লাহ। সামনের দিকে দেখতো, এখান থেকে একটা ছক শিখাবো বলছি না, জাস্ট একটা ছক। দেখ, একটা ছক শিখাবো সব ওকে, কোনো টেনশন নেই। একটা ছক শিখাবো সব ওকে। ওই ছকটা কই, ছকটা কই, ছকটা কই, ছকটা কই, ছকটা কই, এই এই যে এই একটা সাবজেক্ট সব একদম যা আছে ছোট ছোট সব পার বিশ্বাস না পারলে আমি কোনো কিছু মুখস্থ করতে পারছি। প্রথম কথা, সাধারণ অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, সে পরিচালনা অংশগ্রহণ করে, সবকিছু সেই পরিচালনা অংশগ্রহণ করে, লাভ ক্ষতিও বহন করে, দায় দায়ও বহন করে, অসীম কি অসীম। তেমনি কি করবে সাধারণ অংশীদার একদম নর্মাল কিছু অতিরিক্ত দিয়ে আসবে, আমি আসছি, হ্যাঁ দায় নিবি, মূলধন নিবি, নিবি পরিচালনায় আছে। এ যে সীমিত, মানে তার দায়টা সীমিত, তার মানে তার দায়টা সীমিত, তাহলে সে তার দায় সীমিত, সে দায় নেবে। তাকে যদি ব্যবসা পরিচালনা করতে চিন্তা করে আমার তো দায়টা নেই, মূলধন বিনিয়োগ করবে, এই কি পারা ওরে অংশগ্রহণে নিলে ভাববে যত দায় আমার তো লাভ, আমার তো বিভিন্ন। এবং লাভের ক্ষেত্রে কি, লাভের ক্ষেত্রে কি দায়টা দিচ্ছে, দায়টা কি দায়টা কি লাভ হয়ে থাকে তেমন কোনো কথা না, দায় থেকে আসছে, তাহলে সেই মূলধন বিনিয়োগ করে দায়টা হচ্ছে নামমাত্র, সে মূলধন না দেখি দেয় না, নামমাত্র তার সুনাম বিনিয়োগ করে, তার নামমাত্র সুনাম বিনিয়োগ করছে, পরিচালনা আমি কেন নেবো, ধর তার পরিচালনা নিয়ে যাবো, তার ঋণ নিলে দায়বদ্ধ, ভেরি লাভ লোকসান এটা পরীক্ষায় যেমন একটা আসে। ওকে, এইটা ঋণ নিলে দায়বদ্ধ, ভেরি ইম্পর্টেন্ট। ঋণ নিলে দায়বদ্ধতায় কার, নামমাত্র অংশীদার। নামমাত্র মানে কি, প্রথম কোশ্চেন আছে সে সুনাম দেয়, ঠিক আছে, সে পরিচালনা করতে পারবে না, এত সোজা পরিচালনা। বাইরের একজন মানুষ সুনাম নিচে গুলো তোরে পরিচালনা আনবে, ভাই দিলে ওকে ভাই, কিন্তু ঋণ নিলে দায়বদ্ধ, সে ঋণ নিলে অবশ্যই দায় হবে। নিষ্ক্রিয় বা ঘুমাতে, যে ঘুমায় সে কি পরিচালনা অংশগ্রহণ করতে পারবি, পারবে না, সে ঘুমাই রয়েছে, পরিচালনা অংশগ্রহণ করতে পারে, সবকিছু পারে। যে ঘুমান্ত সে সুযোগ কি ভাই, শুধু নাটা শেখো, এগুলো পরীক্ষা, আর বাকি সব ইয়ে, তাহলে পরিচালনা অংশগ্রহণ করতে পারবে। কর্মী উঠে থাকি, যে ব্যবসায় শ্রম বিনিয়োগ, আর এটা তো তুমি জানো। এই তিনটা তার মূলধন অবসরের পরে মূলধন থাকে, যে মরে গেছে অবশ্যই পরিচালনা করবে, বিজ্ঞপ্তি না দিলে দায়, আর সে অবসরের পরে মূলধন থাকে, তাই পরীক্ষা এখান থেকে আমি ভুলে যাবো না, সীমিত অংশের ব্যবসার ক্ষেত্রে হচ্ছে পরিচালনায় অংশ নিতে এবং দায়টা কেমন, দায়টা সসীম, সসীম। এইটা মনে রাখতে পারলে হতো। ঘুমন্ত অংশীদার, হ্যাঁ স্পেশাল জিনিস মনে রাখবে, ঘুমন্ত অংশীদার পরিচালনা আর কি কর্মী, মানে স্পেশাল মনে রাখবে, বাকি তো সব সেম। কর্মী কি করে, শ্রম বিনিয়োগ। নামমাত্র অংশীদার সে কি করে, এখানে যেগুলো তো হিট প্রোডাক্ট এগুলো আমি শিখেছি, সে হচ্ছে সুনাম বিনিয়োগ করে, এবং দায়ের ক্ষেত্রে যদি ঋণ নেয়, ঋণ নিলে দায় হবে, যদি ঋণ নেয় তাহলে দায়, বুঝতে পারছো। আপাতদৃষ্টি অংশীদার কিভাবে আপাতদৃষ্টি অংশীদার, সে হচ্ছে একেতে হচ্ছে অবসর গ্রহণ করতে, অবসর গ্রহণ করতে, অবসর গ্রহণ করতে তার মূলধন যদি থেকে গেছে, মূলধন থেকে গেছে, আর দায়ের ক্ষেত্রে সে যদি বিজ্ঞপ্তি না দিলে, ঠিক আছে। এই তুমি টপনাস কোশ্চেন শেষ, তোমার আর কি প্রবলেম। তাহলে সীমিত অংশীদার ক্ষেত্রে মনে রাখবা, সে পরিচালনা করে না, দায়টা একদম সীমিত। দায় সসীম বলতে তার মূলধন বলতে, দায় সসীম বলতে কোন পর্যন্ত, তার মূলধন। আমি তোমাকে শিখাই দিলাম, সুনাম মূলত পরিচালনা ক্ষেত্রে অংশগ্রহণ করে না, বাকিগুলা কি মূলধন দেয়, তারপরে সে মুনাফাও নেয়, সে কি আসলে তোমার অসীম দায়, বুঝতে পারছো। কর্মী সে কি সবকিছুতে ওকে শুধু শ্রম দাবি টাকা দেবে, মূলধন দেবে না, হ্যাঁ। নামমাত্র অংশীদার সে সুনাম বিনিয়োগ, সে হচ্ছে ঋণ নিলে তো দায় হবে, স্পেশাল কোশ্চেন, হ্যাঁ। আপাতদৃষ্টি অংশীদার সে অবসর গ্রহণ করতে মরে গেছে, তার মূলধন দেবে, ওকে। আর সে যদি বিজ্ঞপ্তি না দেয় তো দায় হবে। এই তো ক্লিয়ার। আসো এবার আসো, তাহলে তোমাকে যেগুলো পাবে, এই যে এত বড় সব তুমি হয়তো ভাই এরকম জিনিস
ওই যে এগুলো প্রবলেম, তুমি এগুলাই প্রবলেম, তুমি হাইছো না, তুমি জানো প্রবলেম কেন, হ্যাঁ এগুলো সব আচরণ চলছে না কি, তুমি এমন ভাবে তুমি যে আচরণ ধারা কি বুঝাইছো, আর আমি না তাহলে এই না 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 তোমার কথাটা সবকিছু না আচরণের প্রতি কিন্তু সবকিছু না হবে এবং হবে। এবার এখানে বলছে প্রতিষ্ঠানটি যেভাবে প্রতিষ্ঠানটি যেভাবে সমস্ত ধরনের করতে পারে তাহলে আসি ধারা দেখছে এখানে বলছে বিলোপ শোধনের ধারা এগুলো সকলে মানে কি 40 ধারায় সকলে 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 বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তি আরম্ভ। আচ্ছা এই কাহিনীটা কি মন দিয়ে শুনতে, জরিনা বিলোপ শোধনের ধারা থেকে জরিনা হইতে একাধিক প্রেম করতো, ঠিক আছে। জরিনার একটা বয়ফ্রেন্ড ছিল, একাধিক প্রেম করার কারণে হঠাৎ করে একদিন সবাই এক জায়গায় হয়ে গেল, বুঝতে পারছো? তাহলে ভাই ভালো করে দেখি, ঠিক আছে। অংশীদার অবশ্যই বিলোপ শোধন বললে কথা শুধু শুধু বিলোপ শোধন বল, শুধু বিলোপ শোধন বল। আমি আবার বলছি কোনো শুনি না। অংশীদার বিলোপ শোধন কয় প্রকার? 5 প্রকার। বিলোপ শোধন কয় প্রকার? 5 প্রকার। এই প্রকারগুলো শিখতে হবে, এটা প্রশ্ন হয়, এটা একটা প্রশ্ন হয়। বিলোপ শোধন হচ্ছে 39 ধারা, আর বিলোপ শোধন 5 প্রকার। তাহলে এই 5 জন এক জায়গায় হয়ে গেল, হয়ে এবার বলছে ভাই কি করেন 5 জন ছেলে এরা মানে কেউ ঝামেলা করে, মেয়েরা হলে চিন্তা এরা বললো ভাই একটা কাজ করি, যখন এগুলা করেছে চলো আমরা আদালতে যাই, ও প্রেম করে বন্ধু আদালতে একটা আবেদন একাধিক প্রেম করার কারণে ওকে আপনি বাংলাদেশের আইন অনুযায়ী ও প্রেম করা নিষেধ। আদালতে গেল কে? সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তি আদেশে আদালতে, সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তি আদেশে আদালতে, কিসের আদেশে? জরিনা দেয় সারা জীবনের জন্য, ঠিক আছে। 5 জন আদালতে, সকলে মানে সকলের সম্মতি করে 40 ধারায়, সকলে মানে সকলের সম্মতি করে 40 ধারায়, বাধ্য হয়ে মানে বাধ্যতামূলক 41 ধারায়, বিশেষ মানে বিশেষ বিজ্ঞপ্তি আদেশে 42 ধারায়, বিজ্ঞপ্তি মানে বিজ্ঞপ্তি দ্বারা বিরোধী আদালত আদালত করতে বিরোধী করতে হবে। সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তি আদেশে আদালতে, সকলে মানে 40, বিশেষ মানে 40, বিশেষ মানে বিশেষ বিজ্ঞপ্তি, সকলে বাধ্য হয়ে বাধ্যতামূলক মানে অ্যাকচুয়ালি বিশেষ মানে 42, বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি 43 আর আদালত 44 শেষ। আসো দেন কি আছে, দেন এখানে আছে এই দেখো ভালো করে দেখো, এখানে আরো কিছু এমসিকিউ আছে। ঐচ্ছিক অংশীদারি, ঐচ্ছিক লিখতে কয়টা ওয়ার্ড লাগবে? একটা, 6 আর 6 একটা মিলে কাপড়, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ঐচ্ছিক অংশীদারি। ঐচ্ছিক অংশীদারি কিন্তু 7টা ওয়ার্ড লাগে, 7 ধারা। এবার আসো অংশীদারি বিষয় লিখতে কয়টা লাগে? একটা, 2টা, এই দুটো মিলে কাপড়, 3টা 4টা 5টা 6টা 7টা লাগে 7টা। এখন আমাকে একটা কথা বলো, 7টা খুব ভালো করে ইম্পর্টেন্ট দেখো তো। ঐচ্ছিক অংশীদারি, তাহলে তোমার ঐচ্ছিক অংশীদারি মানে কি? তুমি ধরো একটা রিলেশন করছো, তুমি বলছো যে হচ্ছে আমি যতদিন তোমার সাথে আছি আমার ইচ্ছা ততদিন থাকবো। আরেকবার বলছো যে আমি বিয়ের আগ পর্যন্ত নির্দিষ্ট একটা সময় বেঁধে দিছো আর আমি 4 বছর তোমার সাথে থাকবো। কোনটা টিকে যাবে? যেটা 4 বছর টাইম দিছো এটা আমি টিকার সম্ভাবনা বেশি। দুটাই টিকবে না আমি জানি, এটা টিকার সম্ভাবনা। এটা যখন তুমি ঐচ্ছিক, তোমারটা টিকবে না, তোমার সাথে কেউ নাই, জিরো, তোমার সাথে কেউ করবে না, তোমার সাথে বন্ধুত্ব করবে না, এমনি বলতে বন্ধুত্ব বোঝাচ্ছে। কিন্তু যখন তুমি একটা নির্দিষ্ট টাইম দিবা বা উদ্দেশ্য দিবা, তখন একজন থাকবে, যে কোনো একজন তুমি পাবা সার্চ দিলে। তাহলে তোমার সাথে একজন থাকবে কখন? নির্দিষ্ট সময় বা উদ্দেশ্য দিয়ে। তাহলে এই যে একজন থাকবে নির্দিষ্ট সময় দিয়ে, তার মানে একজন, 8 ধারায় ক্লিয়ার।
বুঝতে পারছো? 7টা লাগে ওয়াট 1 যোগ 8। আসো পরবর্তী আছে আচরণের অনুমতি অংশীদার। ওকে নাবালক এগুলো লাগে না, নাবালক থেকে প্রশ্ন আছে। ওকে আচ্ছা, নাবালক কখন ব্যবসায় অংশীদার হিসেবে গ্রহণ করে? যখন নাবালক ধরো কোনো ব্যবসায় কজন অংশীদার আছে, একজন হঠাৎ করে চলে গেল, তখন নাবালককে কিন্তু নেওয়া হয় বাধ্যতামূলক। এখন নাবালক তাহলে কিসে মজা পায়? নতুন অংশীদার অবসানে। তাহলে নতুন কোন অংশীদার যদি অবসান নেয়, নতুন অংশীদার অবসান নেই বা চলে গেল, কোন অবসান নেই, তখন বাধ্য হয়ে প্রতিষ্ঠান টাকার সংগ্রহ করে, তখন নাবালক নেয়। নতুন অংশীদার অবসরে নাবালক কি করে? মজা লাগে। কেন নাবালক মজা এই জন্য পায়? কারণ হচ্ছে নতুন কোন অংশীদার যদি সে একটা অংশীদার মজা অবস্থান এই জন্য নতুন অংশীদার। দেখো নতুন অংশীদার সম্পর্কে বলা হয় অংশীদারি ব্যবসায় নাবালক সম্পর্কে বলা ওকে নাবালক সম্পর্কে নতুন অংশীদার সম্পর্কে বলা কত ধরায় নতুন অংশীদার সম্পর্কে নাবালক নতুন অংশীদার নাবালক সরি নাবালক এটা আগে নাবালক 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 নতুন অংশীদার অবস্থানে মজা করে। ঠিক আছে, নাবালক সম্পর্কে বলা 3 ধারায়, নতুন অংশীদার সম্পর্কে 3 ধারায়, অবসর সম্পর্কে নাবালক মজালোক নতুন অংশীদার নতুন অবস্থান 30 ফাইল, নাবালক হচ্ছে 30, নতুন অংশীদার হচ্ছে 31 আর নাবালক অবসর হচ্ছে 32। তাহলে নাবালক নতুন অংশীদার। ঠিক আছে, ক্লিয়ার? অংশীদার বিলুপ্ত কয় প্রকার? একটু মনে আছে? আর এগুলো তো সব পারছো, এটা পারছো, তাহলে তুমি এটা পারছো, এটা পারছো। ওকে ফাইন, এটা তোমাকে বাদ লাগবে না। এটা পারছো, এটা পারছো, এটা পারছো। এই বিলোপ শোধন সম্পর্কে একটু পড়াইছি 39 ধারায়, বিজ্ঞপ্তির ধারা এটা পড়াইছি সকল সম্মতিক্রমে। দেন তুমি কি বাধ্যতামূলক পড়াইছি পড়াইছি পড়াইছি। ওকে পড়াইছি। ওকে নিবন্ধন সম্পর্কে বলা আছে 58 ধারায় না, নিবন্ধন না করলে কি কি না এটা দেখাচ্ছি পরে। ঠিক আছে, ওকে তাহলে এটা ক্লিয়ার। নিবন্ধন সহ 58 59 দেখবা। আসো, শুধু লিখিত বিজ্ঞপ্তি দ্বারা কোন ধরনের বিলোপ শোধন ঘটে? তার মানে কি বিলোপ শোধনের প্রকারভেদ থেকে কোশ্চেন আসে, মনে রাখবা। শুধু লিখিত বিজ্ঞপ্তি তার মানে বিলোপ শোধন প্রশ্ন থেকে, বিলোপ শোধনের যে একটা ছক, এই ছক থেকে প্রশ্ন আসে, রাইট? বিলোপ শোধনের ছক থেকে প্রশ্ন, যে ইম্পর্টেন্ট ছকটা এই যে, আগে ছকটা ক্লিয়ার করি। দেখো ছকটা থেকে আরো কি প্রশ্ন হবে, দেখো এখানে বলছে ঐচ্ছিক বিলোপ শোধনের কি কি কারণে, ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ আই রিকোয়েস্ট টু ইউ। বাধ্যতামূলক বিলোপ শোধনের কোন কোন কারণ? আদালত কর্তৃক, আমি একদম শর্টে শেখাবো। কম চলে আসবে, অবৈধ ব্যবসায় লটাই যাবে, সকলে বাদে একজন মতো সবাই দেবে না, প্রতিষ্ঠান বাধ্য, মানে এই জায়গায় বাধ্য হবে তা দেবে কোনো কারণ সকলে ব্যবসা অবৈধ। আদালত সবাই বেটা তুই সর, আদালত সবে কি ঘটনা অসাধু এই ক্লিয়ার ক্লিয়ার এই দুটো হচ্ছে অবৈধ। এই দুটো অবৈধ
এই যে ভিতরে আমি কোনো এখানে বলছে ভারত পৃথিবী পেয়ে গেলাম নাম কি বাড়ি কই মানে কি ফিউচার সাইন্টিস্ট এই অসাধ্য আছে ভাই মেয়ে করে হবে আমি তো কামি নাম কই বাড়ি কই ফিউচার সাইন্টিস্ট এই অসাধ্য পাওয়ার আছে বড় ভাই और सी तो ফটোগ্রাফির নাম কি নাম কি বাড়ি কোর্স উদ্দেশ্য কি টাকা পয়সা আছে নাকি যখন এলাকার থেকে ফোন দেবে তারা দায়িত্ব তখন আমাকে কি টাকা পয়সা নাম কি নাম বাড়ি কোন বাড়ি বাড়ি উদ্দেশ্য কি টাকা পয়সা নাম ঠিকানা উদ্দেশ্য মূলধন দায়িত্ব সবথেকে গুরুত্বপূর্ণ একটা কোম্পানি পাবলিক নাকি প্রাইভেট একটা কোম্পানি পাবলিক প্রাইভেট এই ধারা পরিবর্তন এই সরকারি ধারা পরিবর্তন নাম ঠিকানা উদ্দেশ্য কোম্পানি এখানে প্রশ্ন হবে পঞ্চম ধারা কোনটি ষষ্ঠ ধারা কোনটি নাম ঠিকানা পাবলিক কোম্পানি নির্বাচন পরীক্ষা পাবলিক ইলেকশন
এখানে কি বলা ভালো করে বুঝো, ঠিক আছে? ও ভাই দেখো, কোম্পানির মূল দলিল বা মূল সনদ বা প্রধান দলিল পদার্থ প্রথম থেকে একজন একজন মূল দলিল মূল সনদ কোনটি সরকারি ছাড়া করে সরকারি ছাড়া করতে শেয়ার হোল্ডার কোম্পানি প্রকৃত মালিক এই যে কোম্পানি সাধারণ শেয়ার হোল্ডার হতে তাই এটা কোনো বিরোধী শেয়ার হোল্ডারের ক্ষেত্রে সমস্যা লক্ষণ তাহলে কোম্পানি সবার আর সকল শেয়ার হোল্ডারদের মিলে হয় এদের লক্ষণ শেয়ার হোল্ডারদের মধ্যে কাদের লক্ষণ শেয়ার হোল্ডারদের মধ্যে এদের লক্ষণ এদের লক্ষণ তো অনেক কিছু শুরু হয়েছে এজন্য নির্দিষ্ট হয় একে বলা সকল কাজের মধ্যে সবার আগে লক্ষণ সেম ভাবে মূলধন এই জন্য এই পরিচালনা আমার দরকার তোমার লাভ দেয় আর এই ব্যক্তির সুর যায় শেয়ার হোল্ডারদের মধ্যে এই ব্যক্তি ফাইন, তাহলে এটা আমরা ডান, ঠিক আছে। কোম্পানির প্রকৃত শেয়ার মালিকটা আমরা কমপ্লিট করে ফেলছি। এটা হচ্ছে কি হবে, সাধারণ শেয়ার হোল্ডার। তারপর হচ্ছে কি কোম্পানি মূলধন সংগ্রহের প্রধান উৎস মনে রাখবা, সে মূলধন সংগ্রহ করে হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে। ওকে, শেয়ার কি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে শেয়ার বলে, বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, আর ঋণপত্র কখন বিক্রি হয়? শেয়ার বিক্রি করে যখন টাকা শর্ট পড়ে তখন ঋণপত্র। আর শেয়ারের মালিকদেরকে বলে শেয়ার হোল্ডার, আর ঋণপত্রের মালিকদের বলে কি বলে, পাওনাদার বলা হয়, ঠিক আছে। ওকে ফাইন, শেয়ার মালিকদের কোম্পানি মালিক বলা হয় এক প্রকার, ঠিক আছে। ওকে ফাইন, শেয়ার হোল্ডার বা মালিক এরকম, বাট এরা পাওনাদার, আর এরা পায় সুদ। ওকে, আর এরা পায় লভ্যাংশ, বুঝতে পারছো? এরা পায় লভ্যাংশ। ওকে ফাইন, থ্যাংক ইউ। আসো পরবর্তী স্টেজে। তারপরে কি আছে এখানে? তারপরে আছে আমাদের এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় কি আছে, নেক্সট কোশ্চেন। কোন প্রকার শেয়ার হোল্ডারের কোম্পানি প্রকৃত মালিক? মনে হয় সাধারণ শেয়ার হোল্ডারদেরকে কোম্পানি প্রকৃত মালিক বলা হয়, বুঝতে পারছো? অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে মালিক বলা হয় না, প্রকৃত মালিক। হ্যাঁ, ওকে ফাইন। অগ্রাধিকার শেয়ার হোল্ডার কি? যারা হচ্ছে কোম্পানির প্রকৃত হারে নির্দিষ্ট লভ্যাংশ নেয়, তো কখনো ভোটাধিকার দিতে পারে না, পরিচালনা অংশগ্রহণ করতে পারে না, এগুলো শিখাইছি অনেকবার। কোম্পানির থেকে মূলত কি পায়? এই যে এগুলো প্রমাণ লাগবে, শেয়ার হোল্ডার পায় লভ্যাংশ। হ্যাঁ, ওকে। কোম্পানির এখানে ভেরি ইম্পর্টেন্ট সদস্য সংখ্যা, খুব ভালো করে শোনো। প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। পরিচালকের সর্বনিম্ন 2 জন এবং প্রবর্তকও 2 জন। ওকে ফাইন, মিনিমাম 2 জন লাগবে। কারণ হচ্ছে তোমার প্রবর্তক বলতে কি, প্রমোটার, যারা কোম্পানির প্রথম পর্যায়ে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, পাবলিকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন, 7 জন নালে শুরু হয় না, তাহলে প্রবর্তকও কি 7 জন, 7 জন নালে তো শুরু হবে না, উদ্যোগত 7 জন। কিন্তু
পরিচালকের সত্তা 3 জন। ওকে ফাইন, এই কোশ্চেনটা এই চারটা খুব গুরুত্বপূর্ণ। আসো, তারপরে কি বার্ষিক সভা, খুব গুরুত্বপূর্ণ। এখন সব সবাই আসলে আধুনিক নিয়ম অনুযায়ী প্রথম দেখো এখানে ইম্পর্টেন্ট, এখানে বার্ষিক সভা 3 প্রকার, এখানে খুব গুরুত্ব। এজিএম বলা হয় বার্ষিক সভা, বিধিবদ্ধ সভা, বিশেষ সভা। হ্যাঁ, বর্তমানে আইন অনুযায়ী সব সভায় 21 দিন আগে নোটিশ দিতে হয়। আগে ছিল যেমন কি, একটু আপডেটটা দেখে নিও, আগে এরকম ছিল যে তোমার এই বিশেষ সভাকে স্পেশাল আগে জানাতে হয়, এটা 14 দিন ছিল। এখন বেসিক্যালি রুল চেঞ্জ হয়েছে যে 21 দিন আগে নোটিশ দিতে হবে, মানে প্রত্যেকটা সভায় আর কি একই রুলস হয়ে গেছে। হ্যাঁ, ওকে আসো, এখন ম্যানেজমেন্ট তোমাদের আসলে অ্যাডমিশনে এটা অ্যান্সার করতে হবে, আর এইচএসসি তে আসলে বইয়ে কি আছে তোমরা ওইটা ফলো করো। হ্যাঁ, কারণ অ্যাডমিশনে আপডেট ইনফরমেশন ধরা হয়, তুমি একটু মেহরবানি করে এইচএসসি বই দেখো, যেগুলো আছে এটা ফলো করো, আদার্স এটা ফলো করো। আসো, এখানে ইম্পর্টেন্ট ধারা 81, 83, 84 এখান থেকে প্রশ্ন আসে। এটা 81 ধারা, 84 ধারা। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, বার্ষিক সভা গঠন করতে 18 মাসের মধ্যে। 18 মাস, তাহলে কয় মাসের মধ্যে গ্রহণ করতে হবে? 18 মাস। তাহলে বার্ষিক সভা এটা 18 মধ্যে গ্রহণ করতে হবে। বিধিবদ্ধ সভা 30 দিন থেকে 6 মাস, মানে 180 দিন, 1 মাস থেকে 6 মাস। তাহলে বিধিবদ্ধ সভা গ্রহণ করতে হবে 1 মাস থেকে 6 মাস। আর বিশেষ সভা কি স্পেশাল, যে কোনো সময় গ্রহণ করতে হয়, সমস্যা নেই। আমরা কি বুঝলা? বিধিবদ্ধ সভা মানে এটা গ্রহণ করতে হবে, এটা নিতে হবে 1 মাস থেকে 6 মাস। আর বার্ষিক সভা তোমাকে 18 মাসের মধ্যে করতেই হবে, আর এটা স্পেশাল দিনে করলে হবে। ওকে, এখান থেকে প্রশ্ন হবে এমসিকিউ, এটা এইচএসসি তো না, অ্যাডমিশন এখান থেকে প্রশ্ন হয়। শেয়ারের ক্ষেত্রে এই টপিকস গুলো আমি সব পড়াই ফেলছি, তুমি তো এগুলো দেখো এখন, আমি সব তোমার কি সুপার লেভেলে এমসিকিউ প্রিপারেশন হবে, তাহলে এগুলো ভালো করে একবার রিডিং, 2বার রিডিং করবা। তোমরা সবার দুই যে ঋণ ঐক্যটের মিশ্রণ থেকে সব টপিকস মানে পড়াইছি। হাইব্রিড শেয়ার বলে, কোম্পানি পরিচালক কে হতে পারে, পারে না, প্রবর্তক কারা, লভ্যাংশ, সব পড়াই ফেলাইছি। আলহামদুলিল্লাহ, তোমাকে আমি সব পড়াই ফেলছি। তুমি এখন একটু 2বার রিডিং পড়বা, বুঝতে পারছো? 2বার রিডিং পড়বা, তোমার আরো ডেপথ অফ নলেজটা বাড়বে। এখানে আসো, ঢাকা স্টক এক্সচেঞ্জের কাহিনী কি? 1994 সালে, এইটা খুব গুরুত্বপূর্ণ। 1954 সালে এটার নামকরণ করা হয় প্রথমে, এবং হচ্ছে পরবর্তীতে এটা হচ্ছিল 1964 সালে এটা হচ্ছে ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জেস, ডিএসসি করা হয় ঢাকা স্টক। আর প্রথম নামকরণ 1954, আর ঢাকা স্টক এক্সচেঞ্জ করা হয় 1964, বাকিগুলো লাগে রাখা যায়। ওকে ফাইন, আসো দেখো এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। একটু আগে আমি এগুলো পড়াই ফেলতে চাই তোমার আমি, হ্যাঁ, যে অগ্রাধিকার শেয়ার হোল্ডার তার সুদ নির্দিষ্ট, সাধারণ শেয়ার হোল্ডার অনির্দিষ্ট, প্রবর্তক বিলম্ব অনির্দিষ্ট, আর এরা কি পায়, বন্ডহোল্ডার সুদ পায়, লভ্যাংশ। এটা তোমার পড়াই ফেলছি, এটা তোমার লাগবে না, তোমাকে আমি এটা খুব ভালো করে পড়াই ফেলছি। ওকে, তাহলে আমাদের এইবার এখানে কি আছে, ন্যূনতম মূলধন। ন্যূনতম মূলধন এটাও বিস্তারিত পড়াই ফেলছি, নিবন্ধন পত্র সুন্দর করে পড়াই ফেলছি, বিবরণ পত্র পড়াই ফেলছি, তোমাকে পড়াই ফেলছি। এখন তোমার কাজ কি, বেসিক পড়া। মানে তুমি যদি এখন পড়ো, তোমার ডেপথ অফ নলেজ বাড়বে। এই যে ন্যূনতম মূলধন 6 মাস থেকে 100 দিনের মধ্যে গ্রহণ করতে হয়, ঠিক আছে? দেখছো নিবন্ধন পত্র কাজ কি, এই যে তোমার বিবরণ পত্র কাজ কি, কখন কোথায়, নিবন্ধনের পরে কিন্তু শেয়ার শুরু, দেখছো এই যে নিবন্ধনের পরে, কার্যরম্ভের আগে, দেখছো এই যে পড়াই ফেলছি। তাহলে প্রত্যেকটা এমসিকিউ দাদা আসতে পড়াই ফেলছো, তুমি একবার রিডিং পড়লে তোমার নোট করা লাগবে না, যার কারণে আমি তোমাকে স্লাইড দিচ্ছি। আর স্লাইড গুলো তোমাকে আগেই বলেছি, আমাদের ভার্সিটি অ্যাডমিশনের ম্যানেজমেন্ট বই থেকে নেওয়া। তুমি 100% পয়সা যেটা কম পাবা, মানে পাবা, কোনো ক্ষমা নেই। হোল্ডিং কোম্পানির সাবসিডিয়ারি মালিক সাথে, আচ্ছা হোল্ডিং হচ্ছে মনে করো এ আর বি, এই বি কোম্পানির 51% মিনিমাম শেয়ার মালিক হচ্ছে এ। তার মানে অন্য হোল্ডিং কোম্পানি কি বেশি মালিক থাকে, তার মানে হোল্ডিং কোম্পানি অন্য সাবসিডিয়ারি কোম্পানি মালিক থাকে মিনিমাম 51%। ওকে, মিনিমাম 51%। আর সাবসিডিয়ারি মানে কি লোয়ার। ওকে, সিকিউতে অনেক জোস করে বুঝাইছি। এবার আসো, কোন দলিলে কোম্পানির জন্ম সময়, একটা বলছে বার্থ সার্টিফিকেট বা নিবন্ধন। আর স্মারকলিপির প্রধান দলিল কার জন্য অনুমতি কাতে কাতে লাগে, শুধুমাত্র পাবলিকে লাগে, প্রাইভেটে লাগে না, কারণ এটা পাবলিক শুধুমাত্র শেয়ার বিক্রি করতে চায়। আর কার জন্য অনুমতির আগে বিবরণপত্র ইস্যু করতে হয়, বিবরণপত্র ইস্যু করতে হয় কেন, শেয়ার বিক্রির জন্য। ওকে ফাইন, আসো এবার আসো, এখানে এটা উদ্দীপক বলছে, যে উদ্দীপকের গঠনতন্ত্র বলা আছে, নাম্বার, এখানে নাম্বারিং দেখো বলা আছে, প্রতিষ্ঠান পরিচালক হতে পারবে চাইলে 6% শেয়ার কিনে। এ কারণে সিম্পল কোশ্চেন, উদ্দীপকের জনাব কোন ধরনের শেয়ার কিনে, যোগ্য দর্শক, কারণ কি, এই যে পরিচালক হওয়ার জন্য কিনে, পরিচালক হওয়ার জন্য যোগ্য দর্শক শেয়ার কিনতে হয়, স্বাভাবিক ব্যাপার। আসো তারপরে কি আছে, তারপরে এখান থেকে উদ্দীপকে যৌথ মূলধনী কোম্পানির কার্যমূলধন সংগ্রহ করতে হয়, হ্যাঁ এই তো পেরে গেছো। দেখো ন্যূনতম মূলধন সংগ্রহ, যোগাযোগ শেয়ার করে বিরমত। দেখো কার্যমূলধনপত্র কি লাগে, কার্যরম্ভের অনুপত্র সংগ্রহ প্রয়োজন কি। ওকে ফাইন, কার্যরম্ভপত্র সংগ্রহ লাগে কি, কার্যরম্ভপত্র লাগে কার, যৌথ মূলধনী কোম্পানির পাবলিক লিমিটেড। তাহলে স্যার বিবরণপত্র, বিবরণপত্র হ্যাঁ সবকিছু করা আছে, কার্যরম্ভমতি না হলে ভাই সে কিছুই করতে পারবে না, কার্যরম্ভমতি না হলে সে তো কোনো কিছু আগাইতে পারবে না, তাই না? কোম্পানির ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন, আরে ভাই আর কত পড়াবে এগুলো। সে যদি ন্যূনতম মূলধন সংগ্রহ না করে, সে যে বলছিলাম না একটু আগে, কার্যক্রম নথিপত্র করতে লাগে বিবরণপত্র, বিবরণপত্র করতে লাগে ন্যূনতম মূলধন, ন্যূনতম মূলধনের আবার 180 দিন, ন্যূনতম মূলধন হলে কোম্পানি প্রাথমিক ব্যয় মেটাতে পারবে, বুঝেছো? মনে আছে? ওকে ফাইন, আসো ঋণপত্রের মালিক কারা হয়, ঋণপত্রের মালিকদের কি বলে, এই যে পাওনাদার, নট দেনাদার, মনে আছে একটু পড়াইছিলাম। আর অংশীদার ব্যক্তিদের অংশীদার, মালিক এক মালিক হাতে মালিক। আসো এবার আসো, এরপরে কি বলা আছে,
ঋণপত্রের মালিক। তারপরে বলা আছে পাবলিক লিমিটেড কোম্পানি ন্যূনতম মূলধন এই যে মোট মূলধনের 5%, এটা তোমরা জানতে না, তোমরা জেনে রাখো। ন্যূনতম চাঁদা, এটা আর নাম কি? ন্যূনতম মূলধন। ন্যূনতম চাঁদা অথবা ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় 5%, এবং এটা কতদিনের মধ্যে? 180 বা 6 মাস। ওকে, এবং এটা কারা দেবে? 180 প্রাথমিক পর্যায়ে যারা থাকে ওরা, এবং ওরা যদি 180 দিন বা 6 মাস দিতে ব্যর্থ হয়, ওদের ওদের উদ্যোক্তা পদ থেকে বহিষ্কার করা হবে। বুঝতে পারছো? এখন বলতো ভাইয়া প্রাথমিক মোট মূলধন কত যা হবে, ওরা যা নিয়ে শুরু করবে তার 5%। আসো, এটা হচ্ছে সমবায় সমিতি। ওকে, সমবায় সমিতি অনেক ইন্টারেস্টিং। সমিতি গুরুত্বপূর্ণ দলিল কি? এই যে স্মারকলিপি টাপি এত কিছু পড়ছিলা, এগুলো সমিতিতে কোন কাজে লাগে না। চুক্তিপত্র লাগবে অংশীদারি ক্ষেত্রে, লিখিত চুক্তির লিখিত ভার্সন, স্মারকলিপি কোম্পানির প্রথম দলিল। এই যে উপবিধি হচ্ছে সমবায়ের পরিচালনা সংক্রান্ত সবকিছু, সমবায় কিভাবে চলবে কিভাবে না চলবে সবকিছু লেখা থেকে উপবিধি। তাই উপবিধি সমবায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ দলিল। বুঝেছো? ওকে, আসো এবার কি বলা আছে? বলা আছে সমবায় ভোক্তা সমিতি উদ্দেশ্য। ভোক্তার ক্ষেত্রে মনে রাখবা, একজন ভোক্তা সমিতি মানে কি? কতিপয় ব্যক্তি 2-5 জন, তারা নিজেদের ন্যায্য মূল্য, উদ্দেশ্য কি? ন্যায্য মূল্যে পণ্য নিজেদের মধ্যে বন্টন করে নেয়। ওকে, এবং এই ভোক্তা সমিতি একজন সর্বোচ্চ 20% শেয়ার কি কিনতে পারবে, একজন, বা 5/1 ভাগ। কোনো সদস্য চাইলে সে একা সব শেয়ার কিনতে পারে না, 5/1 ভাগ অথবা 20% কিনতে পারবে, এর বেশি কখনোই কিনতে পারবে না। একদম যদি সব কিনে দিলে তো হবে না। বুঝতে পারছো কি বলছি? ওকে, সবাইকে সুযোগ দিতে হবে। এই জন্য ন্যায্য মূল্য। ওকে, ন্যায্য মূল্য, ন্যায্য মূল্য। তারপর আর কি আছে? তারপরে এখানে আছে মধ্যস্থ। হ্যাঁ, সরকারের সাথে কোনো সম্পর্ক নেই। মধ্যস্থ ব্যবসার উচ্ছেদ, মানে মধ্যস্থ ব্যবসাদের কারণে সব পণ্যের দাম বেড়ে যায়। তাই এই ভোক্তারা কি চায়? তারা একত্রিত হয়ে পণ্যকে নিজেদের মধ্যে বন্টন করে নেবে। যেমন রোজার সময় কি দেখা যায়, গরু একটা কিনে সবাই বন্টন করে নিচ্ছে। এই যে একাধিক মানুষ একসাথে যুক্ত হয়ে, বুঝেছো? এরকম আর কি, মানে বেশি দাম হয়ে গেলে নিজেরা, ধরো আমরা কি করলাম, 10 জনে মিলে ইন্ডিয়া থেকে পেঁয়াজ কিনে বন্টন করে নিলাম। এটা হচ্ছে ভোক্তা সমিতি। সমবায় সংগঠনের বিধি মোতাবেক মুনাফা বন্টনের শতকরা কত % সংগৃহীত হবে? মনে রাখবা, সংরক্ষিত হলে 15%, উন্নয়ন, বাংলাদেশে উন্নয়ন কম তাই 3%। সংরক্ষিত হলে কত %? সংরক্ষিত হলে 15%। বাংলাদেশে উন্নয়ন কম, উন্নয়ন কম তাই 3%। বাকি যে দুইটা আছে, একটা সঞ্চিতি আছে আর একটা অন্যান্য আছে, এই দুটাতে 10-10। ক্লিয়ার? এটাতে 10-10। ওকে, ফাইন। এই 4টা ভার্সনে করা হয়। তো টোটাল মিলে কত হলো? উন্নয়নের 3, 10, 38%। তাহলে বাকি 62% কি? সমবায় সমিতির মাঝে বন্টন করা হয়। কেউ চাইলে এটাকে 85 করতে পারবে। ক্লিয়ার? কেমনে পারবে বলতেছি, বাড়াতে পারবে, তবে 38% বন্টন এভাবে করা হয়। আর সেখান থেকে ম্যাথ আসে, কিন্তু কিভাবে আসে বলি, একটু ওয়েট করো, আগে বেসিকটা শেখো, তারপরে আবার দিব। তাহলে কি? প্রথম হচ্ছে 15% সংরক্ষিত, 3% কি? উন্নয়ন। 15% সংরক্ষিত, 3% উন্নয়ন, সঞ্চিতি 10%, তারপর অন্যান্য 10%, এই টোটাল 38। এবার 38, বাকি 62 কি? বন্টন। কাদের মধ্যে? সদস্যদের মধ্যে। কিন্তু কেউ চাইলে কোনো সমবায় সমিতি এটাকে 85 করতে পারে, নট লাইক দ্যাট করতেই হবে, জাস্ট পরীক্ষা আসতে পারে। আর এই বন্টনটা পরীক্ষা আসে। কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি গঠনের ন্যূনতম কাজে, ভাই প্রাথমিকে লাগে 20 জন, সর্বোচ্চ জানি না, কেন্দ্রতে লাগে 10 জন। প্রাথমিক থেকে 10 জন হয় কেন্দ্র, কেন্দ্র থেকে 10 জন নিয়ে হয় জাতীয়। বুঝেছো? মিনিমাম 10 জন লাগে আর কি। ওকে, ফাইন, তোমরা জানো। তার প্রাথমিকে লাগে 20 জন। এবার আসো এই টেকনিক দেখো। সন্দেহজনক অন্যান্য 20 জন চেয়ারম্যানের বাড়ি হতে সঞ্চিতির 15 কোটি, উন্নয়নের 3 কোটি চাউল উদ্ধার। মানে 2020 সালে করোনার সময় চাউল চুরি হয়েছিল, এই জন্য বলা হয়েছে সন্দেহজনক অন্যান্য 20 জন চেয়ারম্যান তার বাড়িতে গেছে কি দেখতে, দুদক কমিশন। তার বাড়ি থেকে সঞ্চিতির 15 কোটি ও উন্নয়নের 3 কোটি চাউল উদ্ধার। এত চাউল চুরি করেছে। তাহলে সন্দেহজনক অন্যান্য 20, তাহলে সন্দেহজনক 10, অন্যান্য 10। তাহলে অন্যান্য সদস্যজনক চেয়ারম্যানের বাড়িতে সঞ্চিতির 15 কোটি, মানে সঞ্চিতির 15%। ওকে, ফাইন। কত %? 15%। উন্নয়নের 3 টন, 3% উন্নয়ন। এই টেকনিকে মনে রাখতে পারো, তুমি যেইভাবে পারো তোমার মনে রাখতে পারলে হচ্ছে। ঠিক আছে, আসো সমবায় সমিতির কিছু তথ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। সমবায় সমিতির সমর্থক শব্দ থেকে শুরু করে এগুলা খুবই পরীক্ষায় আসে। মানে এগুলো আছে কিরকম, রিডিং পড়ার দিন, তুমি পুরো বই এখন তুমি পড়বা না, তাই তোমাকে আমি স্লাইড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমার এত কষ্ট কমায় ভাই, তুমি তো কষ্ট কম করে প্লাস পেতে চাও, কারণ তুমি এসএসসি না অ্যাডমিশনে মেন খেলা হবে, কষ্ট করতে হবে। মূল শব্দ, প্রধান উদ্দেশ্য, আদর্শ, মূলত সব পড়বা, এগুলো কাজ। ঠিক আছে, সমবায় সমিতির মূলনীতি মনে রাখার কড়া টেকনিক। কিভাবে মনে রাখবা? মূলনীতি থেকে প্রশ্ন আসে। আমি সিকিউ সময় পাইছিলাম যে এখানে মূলনীতি পড়াবো। মনে করো জরিনার মা, জরিনা আছে কি বলে মানিকের গার্লফ্রেন্ড। ওকে, তো মানিকের মা অসুস্থ, বুঝতে পারছো? তো মানিক বলছে এই তো সুযোগ মারা একটু সেবা করা। ঠিক আছে, মানিক ওর জরিনা নিয়ে গেছে, চলো মা হসপিটালে একটু সেবা করবা। মানিক ওর মারে, জরিনারে ওর মারে হসপিটালে বেডে রেখে চলে গেছে বাজারে ওষুধ কিনতে। এদিকে মানিকের মা অসুস্থ। মানিকের মা কিভাবে অসুস্থ? সে গেছিল একটা বিয়ের অনুষ্ঠানে, অনেক স্বর্ণগণ্য পরিচয়, মেকআপ টেকআপ করে অজ্ঞান হয়ে গেছে। 10 লাখ টাকা স্বর্ণ আছে মুখে। জরিনা একা রুমে, কিছু চাইলে কিন্তু সেটিং দিতে পারতো না? পারতো। জরিনা মা ঘুম থেকে দেখে একটা অপরিচিত একটা মেয়ে বসে আছে। এই মেয়ে তুমি কে? আমার নাম জরিনা। আমার নাম জরিনা কে? আমি আপনার ছেলের ফ্রেন্ড। ও আচ্ছা, তোমার কথাই বলতো। হ্যাঁ। তখন
সুস্থ হওয়ার পর চিন্তা করলো এই মেয়েটা তো চাইলে আমার স্বর্ণগুলো চুরি কিনে যেতে পারে, যায়নি। তখন মানিককে বলে, হ্যাঁ মানিক, আমার সততা বাড়ছে, দেখছে ও তোর জরিনার সততা দেখে জরিনার প্রতি আমার বিশ্বাস আইছে, তাই আমি কবি লিখেছেন জরিনার সততা, সাম্যতা ও সহসেবা, এই যে হসপিটাল সেবা দেখে মানিকের মার আস্থা ও বিশ্বাস পেলো। আচ্ছা ঠিক আছে, ওকে, যেটা স্বর্ণগণের পলায়নি, আমার সেবা করছে, মেয়েরা তুই বিয়ে কর, বুঝতে পারছো, পরীক্ষায় পাস। তাহলে জরিনার সততা, সাম্যতা দেখছে, সহসেবা, সহসেবা মানে কি, সহতে সহযোগিতা, সেবা মানে সেবা। মানিকের মা আস্থা পালো যে না ঠিক আছে মেয়েটা বিয়ে আমার ছেলের সাথে আনা যায়, আস্থা ও বিশ্বাস, এগুলো সব কি সমবায়ের মূলনীতি, এগুলো এমসিকিউতে আসে, বুঝতে পারছো? তোমরা আবার এই টেকনিক খাটায় না, দেখা গেলো তোমাদের মামুরটা চুরি হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে সব থেকে প্রশ্ন হয় এই টপিক থেকে বেশি, এই উদ্দেশ্য প্রশ্ন এখান থেকে প্রশ্ন হয় বেশি, একটা দুটা তিন লাইন থেকে বেশি প্রশ্ন হয়, বুঝতে পারছো? সব থেকে বেশি প্রশ্ন হয়। হ্যাঁ, ওকে, মূলতন্ত্র থেকে প্রশ্ন এমসিকিউ। হ্যাঁ, ওকে, এগুলা খুব ভালো করে পড়তে হবে। আসো নেক্সট কোশ্চেন সলভে যাই। এগুলো আমরা ক্লিয়ার করলাম। এখন এখানে দেখো এই জায়গাটা, এই যে ভোক্তা সময়সূচি লভ্যাংশ কি ক্রয় অনুপাতে বন্টন হবে। ওকে, প্রাথমিক সময়সূচিতে গঠিত হয় কেন্দ্রীয় সময়সূচি, প্রাথমিক সময় থেকে এগুলো রিডিং পড়বা, এগুলো আমি অলরেডি পড়াই ফেলতে, তাও রিডিং পড়বা তুমি একবার, মানে আমি মুখের ভাষাটা এখানে লেখা আছে, তোমার কষ্ট হবে, কষ্ট করে নোট করা লাগবে না। উদ্দীপক 101 নম্বর প্রশ্ন উত্তর দাও। যমুনা টেক্সটাইল শ্রমিকের একটি সমবায় সমিতির গড়ে তোলে, মুনাফা এত টাকা। আচ্ছা মুনাফা কত? 1 লাখ। আচ্ছা আছে, তাহলে এবার মুনাফা বন্টন বাড়বে। উন্নয়নে কয় পার্সেন্ট? 3%। তাহলে 1 লাখে 3% কত? 1 লাখে 10% করলে কত হয়? 1 লাখে 10% করলে একটা সময় 10,000, 3% 3,000, শেষ। যদি বলতো সঞ্চিতে রাখো, সঞ্চিতে 15%, 1 লাখে 15% 15,000। যদি বলতো অন্যান্য তহবিলে রাখো 10%, 1 লাখ 10 10,000। যদি বলতো তোমার সংরক্ষিত মুনাফাতে রাখো, সংরক্ষিত মুনাফাতে 15%, সঞ্চিত হলে রাখো 10%, 10% মানে 10,000, আর সংরক্ষিত মুনাফা বললে 15%। এইটাই এই ম্যাথ এখান থেকে আসে, বুঝেছো? শ্রমিক গান উন্নয়ন তহবিলে কত টাকা জমা রাখবেন? হ্যাঁ পারিও, ওকে ফাইন। যদি বলতো একটি সমবায় সমিতির বার্ষিক মুনাফা এত টাকা, সংরক্ষিত হলে কত পার্সেন্ট? 15%। খালি এই 1 লাখের 15% এই যে 15,000, শেষ, মাথায় নষ্ট। ওকে, খালি পার্সেন্টেজ 15 রাখবার, বসাবা গ্যাট গ্যাট করে। দেখো ক্লিয়ার? ওকে ফাইন। যদি প্রশ্ন আসে এখান থেকে এত টাকা, তাহলে সদস্যদের মধ্যে বন্টন হবে কত টাকা? সদস্যদের বন্টন হয় বেসিক্যালি কত, বাকি 62% বন্টন হয়, তাহলে 62,000 টাকা বন্টন হবে। তো বলে মোট জমা কত, বলে মোট জমা কত, মোট জমা হচ্ছে 32%, মানে কত? 32,000, 32,000। ভালো করে বলো, যদি বলতো সদস্যদের মধ্যে সর্বোচ্চ কতটুকু বন্টন করা যাবে, সর্বোচ্চ মানে কত? 85%, তার মানে 85,000 টাকা। তিনটা প্রশ্ন, একটা হচ্ছে মোট সদস্যদের মধ্যে বেসিক্যালি কতটুকু বন্টন করা যায়, 62%, 62,000 যাওয়া হবে। তাই যদি বলে যে টোটালি আসলে টোটালি কতটুকু, 32% কি বন্টনযোগ্য, সংরক্ষণ করা যায়, সংরক্ষণ করা দেখা যায় 32%, মানে 32,000। সর্বোচ্চ বন্টনযোগ্য কাদের? সদস্যদের মধ্যে 85%। তো টাকা করে দিবা, শেষ। আসো সমবায় সমিতি ব্যবস্থাপনা কমিটি, হ্যাঁ এটা হচ্ছে মুখস্থবিদ্যা কোশ্চেন। ওকে, সদস্য সংখ্যা এই যে মুখস্থবিদ্যা কোশ্চেন। একটি সমিতি গঠনে 20,000 টাকা মুনাফা হয়েছে, তার কত টাকা সংগৃহীত হবে? আর পড়াবো না, লজ্জা লাগে, লজ্জা লাগে। পাশাপাশি 3 গ্রামের ছেলে সম্প্রদায় একত্রিত হয়ে সমবায় সমিতি গড়ে তোলে, উদ্দেশ্য মহাজনের হাত থেকে, এই যে মহাজন মানে কি, একজন ব্যক্তি, তার হাত থেকে মুক্তি, মানে মহাজন হাত থেকে, মহাজন কি প্রতিষ্ঠানের কি হাত থেকে মুক্তি। তাহলে তারা প্রথম অবস্থায় জেলের মানুষ, 3 গ্রামের মানুষ, তারা একত্রিত হয়েছে, মানে একদম শুরু থেকে, তারা শুরু থেকে শুরু করছে, মানে কি প্রাথমিক সমবায় সমিতি, একদম শুরু থেকে শুরু করে। প্রাথমিক সমিতি একটা জিনিস বলি, এই সমবায় সমিতি কি হয়, যখন শুরু হয় সর্বনিম্ন 20 জন, সর্বোচ্চ কোনো সংখ্যা বলা নেই, অনির্দিষ্ট, ঠিক আছে, যত হয়ে পারে। 10-এর লাঠি 1 করবো, একটু আগে পড়াইছিলাম, ওই যে মনে আছে মূলতন্ত্র। ওকে আসুন, সমাজের মূল উদ্দেশ্য কি, এই যে ভাগ্যের পরিবর্তন, আর্থিক উন্নতি সমাজে। হ্যাঁ, ওখানে অনেকের আছে ভাগ্য পরিবর্তন, চাকা করছে না, ভালো হয়েছে না, সামাজিক কল্যাণ, হ্যাঁ, আর্থিক উন্নতি, হ্যাঁ অবশ্যই, আর্থিক পারস্পরিক কল্যাণ সাধনই তো উদ্দেশ্য। সমাজ সদস্য ন্যূনতম বয়স কত? আরে ভাই আজব তো, না বললে না হলে হয় নাকি? আসো দেখো, ন্যায্য মূল্যে, ভাই আরো ন্যায্য মূল্যে প্রাপ্তির সংগঠন গড়ে তোলে, সময় সাথে অর্জিত মুনাফার বাধ্যতামূলক সমৃদ্ধ হলে কত টাকা? ও এখানে 5 লক্ষ টাকা মুনাফা, সংগৃহীত হলে 15%, 5 লাখে 15% কত হবে? 5 লাখে 10% 50, আর ছিল 5% কত? 50 আর 5% 25, 75,000। মিলা ওই যে আমার হয়ে গেছে ক্যালকুলেশন, মুখেই ক্যালকুলেট করতে পারি। ওকে, রাবেক 2 ভাই 15 জন সহপাঠী মিলে একটি বাসায় 20 লাখ টাকা। আর কি পাওয়া লাগবে? এক বন্ধু 50,000 টাকা দিয়েছে, একে আর পাওয়া লাগবে? এটা কোন ধরনের সমবায় সমিতি, এগুলো আর পাওয়া লাগবে? এর থেকে খুশি হয় যে দেখ ভার্সিটি কোশ্চেন, সময় সহিত অর্জিত মুনাফা শতকরা কত অংশ সংগৃহীত হল? সংগৃহীত 15%। ভাই তোর কাছে সব তোর নখদ্দর চলে আসে রে ভাই। এই দেখ সময় সময় একক সদস্য শেয়ারে মূলধনের সর্বোচ্চ কত অংশ কিনতে, একটু আগে তোর শেয়ার দিলাম, মনে আছে? একক সদস্য সর্বোচ্চ কতটুকু কিনতে পারে শেয়ার, মনে আছে? 5/1 অথবা 20%, দুই ভাবে আসতে পারে। এই 5/1 কি লেখছে এখানে, বাংলা লেখছে, বা 20%। ওকে ক্লিয়ার? এগুলা কিন্তু আমি তোমার শিখাই আছি। আসো ভার্সিটি কোশ্চেন,
একটি প্রাথমিক সমাজের সর্বনিম্ন সদস্য সংখ্যা সর্বনিম্ন কজন? এই যে 20 জন, সর্বোচ্চ কোন? একটু আগে বলেছিলাম না, একটু আগে কোশ্চেনে বললাম না, অনির্দিষ্ট। এই যে দাবির কোশ্চেন অনির্দিষ্ট, জাহিদদার মুখের কথায় কোশ্চেন। হ্যাঁ, মাথায় রেখো। আসো, ম্যানেজমেন্ট আর একটা অধ্যায় বাকি আছে, একটা অধ্যায় শেষ হয়ে যাবে। কি মজা না? যা দিছি এর বাইরে আসবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে থাকে। বাকিটা তার উপর ডিপেন্ড করছে, বান্দা তো চেষ্টা করতে পারে। এক কথায় প্রথম কোশ্চেন হবে এখান থেকে কোশ্চেন হবে এই নাম দিয়ে, B2B এর ফুল মিনিং কি? ভালো করে শোনো। B2C, বিতে বিজনেস, সিটা কি? কনজিউমার। ওকে, কাস্টমার থাকলে থাকে না, কনজিউমার থাকবে, সিতে গভর্নমেন্ট। তাহলে কি B2B মানে কি? বিজনেস টু কনজিউমার। C2B মানে কি? কনজিউমার টু বিজনেস। C2C মানে কি? কনজিউমার টু কনজিউমার। এর ফুল মিনিং আসবে। B2G মানে কি? বিজনেস টু গভর্নমেন্ট। এর ফুল মিনিং আসে G2GB মানে কি? গভর্নমেন্ট টু বিজনেস। C2B জি মানে কি? কনজিউমার টু গভর্নমেন্ট। মানে বি মানে বিজনেস, সি মানে কনজিউমার, জি মানে গভর্নমেন্ট। শেষ, এই কসু লাগে না, শেষ। ফুল মিনিং আসে। এক, দুই, কি আসে এখান থেকে? ব্যবসায় সামাজিক দায়িত্ব। এখানে কি আছে? এই দেখো, এখান থেকে প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন ক্লিয়ার। আসো, প্রথম প্রশ্ন ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্ন এই মালডা থেকে, এই মালডা ফুলি সব শেষ, এর বাইরে কোশ্চেন যাবে না, শেষ। এটা কি কি প্রশ্ন হবে? প্রশ্ন প্যাটার্ন বুঝবা। প্রশ্ন বলবে, ভালো করে শোনো, প্রশ্নে বলবে এখানে ব্যবসায় সামাজিক দায়িত্ব কয় প্রকার আছে? 5 প্রকার। 1 2 3 4 5। প্রশ্নে বলবে, আমি এটা সিকিউ তো শিখাইছি, বলেছিলাম কি প্রশ্ন হবে। ক্রেতা ভোক্তা, একই লাইন। সিকিউ যারা ক্লাস করছে জানো। ক্রেতা ভোক্তার দায়িত্ব বলবে, ন্যায্য মূল্যে পণ্য, একটা দোকান সে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে, তাহলে ক্রেতা ভোক্তার দায়িত্ব পালন করে। আর ন্যায্য মূল্যে বিক্রি না করলে কার কার অধিকার নষ্ট করে? ক্রেতা ভোক্তা। হয়ে গেল। একটা প্রতিষ্ঠান সে খারাপ পণ্য দিছে বা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করে, তাহলে পণ্য খাই কারা? ভোক্তারা। তাহলে ক্রেতা ভোক্তার দায়িত্ব লঙ্ঘন করে। তাহলে পণ্য রিলেটেড, দাম রিলেটেড সবকিছু ক্রেতা ভোক্তার দিকে যাবে। শ্রমিক কর্মচারী কি পারিশ্রমিক বা আর্থিক সুবিধা বা চাকরি নিরাপত্তা, এই সবকিছু যদি দেওয়া হয়, শ্রমিক কর্মীদের প্রতি দায়িত্ব পালন হয়। যদি কোনো প্রতিষ্ঠান এগুলো না দেয়, শ্রমিক কর্মীদের লঙ্ঘন করে। বিনিয়োগকারীদের তাদের সুদ, তাদের পরিশোধ, তাদের পাওনা সবকিছু ঠিকমতো পরিশোধ করতে হবে, তা নাহলে কি বিনিয়োগকারীদের প্রতি অবিচার করবে। এই যে যা আছে এখান থেকে প্রশ্ন হবে। সরকার ঠিকমতো কর দিতে হবে, আইন মানতে হবে, সরকার রুলস মানতে হবে। এগুলো কি? সরকারের প্রতি আইন মানা হবে, সরকারের প্রতি দায়িত্ব পালন করা হবে। সাধারণ সম্প্রদায় কি? ওই জায়গায় ধর্মীয় কোনো উৎসবে অনুদান দিতে হবে, শীতের গরিবদের দান করতে হবে, এলাকার যুবকদেরকে চাকরি দিতে হবে, এই যে রাস্তাঘাটের সুবিধায় কাজ করতে হবে, এগুলো দিলে সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন হবে। আর তুমি যদি কোনোটা না করো, ওটা লঙ্ঘন হবে। তাহলে পরীক্ষায় এরকমই প্রশ্ন হবে। এই যে এর কোটেশন গুলো আছে না, এখান থেকে প্রশ্ন, এগুলো রিডিং করবা 2 বার, যে কোনটার কাজ কি বুঝেছো, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ, তোমার আর বাদ দেয় না। তুমি যদি রিডিং না পড়ো, তোমার মুখস্থ করতে হবে, মুখস্থ করা যাবে না। ন্যায্য মিলে মানসম্মত পণ্য, এই যে ন্যায্য মিলে পণ্য কোন পক্ষের দায়িত্ব? ক্রেতা ভোক্তা। একটু আগে পড়াইছিলাম। সরকার মানে কি? সরকারের কর দেয়া, সরকারের অবকাঠামো সুবিধা। ওকে, ওইগুলো তো সরকার, এগুলো ক্রেতা ভোক্তা। আসো, তারপর কি? ব্যবসা নৈতিকতা অন্তর্ভুক্ত, এই তো এগুলো পড়া লাগে। আচ্ছা, আচ্ছা, তারপরে কি আছে? তারপর আছে চাকরি নিরাপত্তা কি? এটা কি? শ্রমিক কর্মচারী চাকরি, তাহলে শ্রমিকরা চাকরি করে, আরে মজা আলাদা। হাসবানে, তুমি বিশ্বাস করো। ব্যবসা মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে মানুষের প্রতি বিশ্বাস, আর মানুষের প্রতি আর্থিক সংহতি, না আর্থিক সার্বভৌমত্ব। মূল্যবোধ মানে সবার প্রতি সমান ইয়া। হ্যাঁ, ওকে, আসো। তারপরে কি আছে? তারপর আছে জনাব জব্বারের কর্মকাণ্ড কি? আচ্ছা, এই উদ্দীপকটা মিস আছে, এটা বাদ। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার প্রয়োজন কি? নিয়মিত লভ্যাংশ দেওয়া, প্রশিক্ষণ দেওয়া। আচ্ছা, বিনিয়োগকারীদের কি তোর কি প্রশিক্ষণ দিবি? তাদের লভ্যাংশ বা সুদ যে কোনো একটা কিছু। হ্যাঁ, ঠিক আছে, লভ্যাংশ আছে দিলাম। লভ্যাংশ বা সুদ যে কোনো একটা কিছু ঠিক দিতে হবে। তারা তো ওইটাই চাই রে ভাই, তারা কি আমার কাছে প্রশিক্ষণ চাবে যে আরো কিভাবে বিনিয়োগ করতে হয়? এটা এদের সব পারবে, এই দুটার থেকে প্রশ্ন হয়। ব্যবসা পরিচালনার ভালো মন্দ বিচারে মূল্যবোধ রে ভাই। ঠিক, এ ওদের পানি মতো সোজা, বুঝছো? এদের কোশ্চেন করানো আর আসলে বোকামি আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে কোশ্চেন 2টা জায়গা থেকে, এই যে এই পড়লে এনাফ, আর কিচ্ছু লাগবে না। এখান থেকে 100% কমন আসবে, 100। এই যে এই স্লাইড, এই স্লাইড, এই স্লাইড, এই থেকে কোশ্চেন হবে। এই পড়বা তুমি, শুধু তোমার আর কিছু লাগবে না, বুঝেছো? সো আমাদের ক্লাস শেষ এখানে, আমাদের এমসিকিউ ক্লাস কাভার। এমসিকিউ ক্লাসটা খুবই অল্পতে শেষ হলো, সেকেন্ড পেপারে সময় লাগবে বেশি, কারণ ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপার আইটেম বেশি। যেমন ফার্স্ট পেপারে তো 12 অধ্যায়, 3 অধ্যায়, আর হচ্ছে 2 অধ্যায় কিছুই নেই, খামাখা। তোমার আর প্রথম অধ্যায় হালকা, তোমার 4 আর হচ্ছে 5টা একটু পড়ার জিনিস। আর সেকেন্ড পেপারে সব অধ্যায় পড়ার জিনিস, 10 অধ্যায় বাদে সবই পড়ার জিনিস। প্রথম অধ্যায় ঘিরে চলে যায় পড়তে গেলে, অধ্যায় এমসিকিউ 10টা মিনিমাম। সো তোমাদের আমার ক্লাস কেমন লাগছে? তোমরা একদম বিশ্বাস করে বাইরে কোশ্চেন যাবে না। আমার সিকিউএমসি ক্লাস করলে তোমরা ইনশাআল্লাহ ম্যানেজমেন্ট এ প্লাস পেপারে আসবে। ফার্স্ট পেপারের দায়িত্ব শেষ, তুমি তোমাদের ছোট ভাইদেরকে ক্লাসে সাজেস্ট করবা। আর অ্যাডমিশন বইটা অবশ্যই নিবা। আমি তোমাদের একটা এক্সাম নিব আমরা, সি ইউনিট স্টার এক্সাম, অগাস্টের ফার্স্ট উইকে। তোমরা কমিউনিটিতে গুগল ফর্ম ফিল আপ করে ফেলবা।
আর বই ওরা দ্রুত করে ফেলো, কারণ কেন বলছি, এই বইগুলা কিন্তু সব টাকা গ্যারান্টি আছে, মানে তুমি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবা এবং বই নেওয়ার পরে বেস্ট না হলে ফেরত দিতে পারবা এবং বইটা 7 দিনের মধ্যে রিটার্ন করতে পারবা। বুক বিডি বুক থেকে নিয়ে নাও, ওখানে তোরা ক্যাশ অন ডেলিভারি দেবে, আমাদের কাছে কোনো অর্ডার হবে না। বিডি বুকে দিয়ে দিছি, ওরা আমায় ক্যাশ অন ডেলিভারি দেবে, তোমার সুবিধা হবে, ঘর দরজায় পৌঁছা দেবে। আর কোর্সে ভর্তি না হয়ে তো উপায় নেই, বাংলাদেশের একটা কোর্স যেখানে 15-17 জন স্টুডেন্ট কত চান্স পাইছে, বাংলাদেশের টপ চান্স। বাংলাদেশের মোট ভার্সিটিতে 50 তোমার 30% স্টুডেন্ট, 30 3 ভাগের 1 ভাগ আমাদের স্টুডেন্ট থাকে। সো এলআরটিপির আসলে কোর্স সম্পর্কে বলার কিছু নেই, আমাদের স্টুডেন্ট রিভিউ থেকে শুরু করে সবকিছু দেখলে বুঝবা ভাই, আমাদের অ্যাডমিশন কোর্স মানে অ্যাডমিশন কোর্স, এটা প্রত্যেক বছরে মানুষের সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়ে আমাদের ব্যাচে, এবছর মিলাইনি ওপেন আগে থেকে বলছি, মানে এই ব্যাচের একটা অন্যরকম ভাইব আছে। তুমি অ্যাকাউন্টিং লাভার্স আরটিপুর কোর্স কিংবা সেখানে তোমার চিন্তার কিছু নেই, বুঝেছো? শাওন ভাইয়ের কাছে পড়বা বাংলা, মানে আর কি লাগে তোমার? হ্যাঁ, তুমি এই শিক্ষকদের কাছে পড়বা মানে তোমার একটা অন্যরকম ভাইব তৈরি হয়ে যাবে। দেখো, এই যে শিক্ষকদের কাছে তুমি চিনো না কাউরে, কারণ তো অ্যাডমিশন হিসেবে তুমি চিনবা কেমনে? তুমি তখন এইচএসসি তে পড়ো। ভাই তুমি এইচএসসি তে পড়ো, এইচএসসি টিচারদের কাছে অ্যাডমিশন পড়লে হবে না তো, এটা একটা আলাদা ব্যাপার। আমি তো এইচএসসি টিচার না ভাই, আমি তো অ্যাডমিশনের টিচার, 8 বছর ধরে পড়াচ্ছি অ্যাডমিশনে। এই প্রত্যেকটা মাল অ্যাডমিশনে, রাবি ফার্স্ট এই মালটা, ঠিক আছে? শাওন ভাই বাংলাদেশের তানভীর স্যারও টিচারই, অনলাইনে কিং শাওন ভাই। আহমেদ ভাইয়া ইংরেজি খুব ভালো পড়ায়, 14 বছর অভিজ্ঞতা, শাহরের কথা বলবোই না। তোমাদের এই যে গত বছরের, এই বছরের এই যে বাংলাদেশের ইউনিটের চান্স আমাদের 1537 জন, আর এই কোর্সে কি কি ফিচার দেওয়া আছে। তো আমাদের কোর্স কিন্তু ভালো লাগে না, তো ভাববা কেন? অ্যাডমিশন কোর্স কিংবা স্টুডেন্ট রিভিউ দেখতে পারো এখান থেকে, যে কোর্স শুরু হয়েছে এখনো রিভিউ আসেনি, সকল কন্টেন্ট দেখো এখান থেকে, চান্স প্রাপ্ত ফিডব্যাক দেখো এখান থেকে। এগুলো দেখবা তো ভাই, না দেখলে তোমার লাগলে তোমাদের তৈরি করা হিউজ স্টুডেন্ট, হিউজ বাংলাদেশের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার আমাদের স্টুডেন্ট আছে, প্রত্যেকটা ভার্সিটি আমাদের স্টুডেন্ট আছে। জায়গাগুলো না বলি। সো অ্যাডমিশন কোর্স এনরোল করো, তাড়াতাড়ি দেখা হবে ক্লাসে। অ্যাডমিশন ক্লাস না হলে ভালো লাগে না আসলে, দুপদাপ করে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকো। কেমন লাগছে ক্লাস জানিও। সবাই বাবা মার প্রতি খেয়াল রাখবা, বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে লালিত করো। আমরা ক্লাসে একটু কামপট্টি গল্প গুজবগুলো কম করি, পড়াই, আমরা পড়াতে আসছি। অন্যরা দেখবা অনেক কিছু করে, লাফ লাইফে অনেক কিছু করে, এগুলা লাভ নেই। ভীষণ অন্যরকম জিনিস, এখানে মিথ্যা কথা, ভাও কথা, বয়ান দিয়ে লাভ নেই, পড়াইতে হবে, চান্স পাইতে হবে, এটা হচ্ছে কথা। তুমি আমি শিক্ষক, আমি তো বড় ভাই, তুমি পড়তে আসছো, সেটাই তোমার সঙ্গে সম্পর্ক, এবং এখানেই আসলে মজা হবে, পড়ার মধ্যে মজা হবে। ওই ফাও ফাও মজা করে তোমার টাইম নষ্ট করে কোনো লাভ নেই। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।